এটা কি তো এক 9,000 হবে না, তাই না ভাই? 26,000, 26,000। 26,000, 26,000। বাংলাদেশে কয় ধরনের রেল লাইন চালু আছে? 3 ধরনের। 3 ধরনের। 3 ধরনের। পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? 2000, 2001 1995। না, 1995 না? 1995। যুব উন্নয়ন অধিদপ্তর ব্যবসায়ীদের জন্য কোন ধরনের সেবা প্রদান করে? সমর্থনমূলক, উদ্দীপনামূলক। উদ্দীপনামূলক। উদ্দীপনামূলক, উদ্দীপনামূলক। পড়ছিলেন ভালো করে? কনফিউজ ছিল ভাই। তো ভাই বুঝাই হালকার দেবো উপর এটা? ডাকতো। আপনি যেমন পয়েন্ট গুলো লিখাই দিতেন না প্রথম প্রথমে, ওই ভাইয়া একটু পয়েন্ট গুলো লিখাই না, এরকম জাস্ট কোনো ভাইয়া পয়েন্ট just লেখা নেই, মানে উনি মানে শুধু জাস্ট থিওরিটাই পড়ানো শুরু বুঝাই। করছি। আপনি তো মানে সবার আগে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো লিখাই দিতেন, যেগুলো লিখো খাতায়, তারপরে এই জন্য মনে থাকতো। তো ওই যে পয়েন্ট গুলো আচ্ছা, জিজ্ঞাসা বুঝতে করলেন না, এই পারছি। জন্য আমরা কি লেকচার পুরো, ব্যবসায়িক সহায়ক সেবাকে একটু আমরা আবার বুঝাবো? পুরো টপিকটাই ভাই একটু সাম আপ করে বোঝালে ভালো হতো ভাই, কিছুই হয় নাই ভাই, ওই যে জি লাস্টে ভাইয়া। কোডটা করলে আরো ভালো হয়, এই লেকচারটা আবার করা। সবারই কনফিউজ, দেখেন ভাই কনফিউশন সবারই। আচ্ছা, ফোরটা হচ্ছে কি, প্রচুর পরিমাণ আপনাদের ইনফরমেশন দেওয়া আছে। ফোরটা একটু মুখস্থ করতে হবে, বুঝছেন তো? জি ভাই। এটার মধ্যে আবার মুখস্থ একটু কম, এটার মধ্যে বুঝার বিষয় আছে। তো ফোরটা আপনারা মুখস্থ করে নেবেন, টেনশন নাই। ধরেন একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে আপনাদের ওই যে উদ্দীপনামূলক সেবা। তো সেটা আমরা একটু বুঝি। আসেন, আমরা উদ্দীপনামূলক, আমরা কয় ধরনের সেবা পড়ছিলাম? উদ্দীপনামূলক সেবা, সমর্থনমূলক সেবা, আরেকটা কি সংরক্ষণমূলক সেবা, তাই না? এই 3টা জিনিস পড়ছিলাম। তো ঝুমুর আছেন? ঝুমুর? ভাইয়া আছে। আচ্ছা, তো ঝুমুরকে নিয়ে আমরা উদাহরণ দিই। তো ঝুমুর ধরেন হচ্ছে, ঝুমুর বেকার মেয়ে, কাম কাজ নাই, বাপের খায়, মায়ের কথা শুনে। তো ঝুমুর ওই বেকার আকার নাই, এরকম সমাজে ঘুরে মানুষের খোটা দেয়, কিরে আর কয়দিন বেকার বেকার করবি, কাম কাজ খরচ থাকে। ঝুমুরের গায়ে লাগে না, বাতাস লাগে না, লাগায় সে ঘুরতেছে। তো একদিন তাকে মহিলা অধিদপ্তর রাস্তার মধ্যে ধরলো। যে মহিলা অধিদপ্তর বলছে, এই মায়াটা বেকার বেকার ঘুরতেছে, এর তো আসলে সমাজের আসলে কোনো কাজে আসতেছে না, দেখি ওরা কি দেওয়া যায়। তো ওরে গিয়া মোটিভেশন দিল, দেখো ঝুমুর, তুমি বেকার বেকার না ঘুরে আসো দেশ এবং অর্থনীতির কাজে, কাজে লাগো, দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে। কিভাবে? ঝুমুর বললো কিভাবে, তখন বললো যে দেখো, তুমি যদি একটা বিজনেস আইডিয়া তোমাকে আমি দিতেছি, এই একটা আইডিয়া, তুমি যদি দিনে 100টা আইটেম বিক্রি করতে পারো, তুমি 1 বছর পর এরকম হবা, 2 বছর পর লাখপতি, 3 বছর পর কোটিপতি। মানে ঝুমুরের চোখ দুইটা একবারে কি কান্দে উঠে গেছে, মানে একবারে চোখ দুইটা কপালে উঠে গেছে। উল্টা বলতে, স্যার এই এতদিন 1 লাখ লাখ মানে শুধু শুধু বাপ মার খাইতেছে, এখন তো নিজেই অর্থবিত্তবান হইতে পারতাম। ঠিক আছে, ঝুমুর ডিসিশন নিল। এই যে ডিসিশন নিল যে সে কি করবে, সে বিজনেস শুরু করবে। এখন বিজনেস যখন শুরু করতেছে, বিজনেস শুরু করতে গিয়ে তখন দেখে তার পকেটে টাকা নেই। আচ্ছা, তাহলে বিজনেস শুরু করতে হবে, টাকা লাগবে। তখন বেসিক ব্যাংক বললো যে ঠিক আছে ঝুমুর, আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আমরা আপনাকে যে আপনার প্রাথমিক মূলধন যেটা দরকার সেটা দিচ্ছি, আপনি আপনার জিনিসপত্র কিনে বিজনেস শুরু করেন। তো ঝুমুর এই টাকাটা নিল, নিয়ে সে হচ্ছে বিজনেস শুরু করলো। সে ফার্ম গেটে স্কলার্স কোচিং এর সামনে পিঠা বিক্রি করতে বসে গেল। ওই লাকড়ি চুলা, তারপর হচ্ছে একটা তুড়ি নিয়ে বসে গেল, পিঠা বিক্রি করতেছে। ঝুমুর খালের পিঠা, ঠিক আছে। এখন ঝুমুর পিঠা বিক্রি করতেছে, পিঠা বিক্রি করতেছে, কিন্তু ঝুমুরকে যেভাবে ওই যে লোভ লালসা দেখাইছে মহিলা অধিদপ্তর, যে 100টা বিক্রি করলে এত টাকা, অত টাকা, অত টাকা, লাখ কোটি কোটি কোটি, এরকম আসলে কিছু হচ্ছে না। ঠিক আছে, পিঠা বিক্রি হইতেছে, যাইতেছে, কিন্তু অত বেশি আবার হচ্ছে না। এবং ডান পাশে তাকায় দেখে তার বান্ধবী জুথিও বসে আছে। কিরে জুথি, তুইও এখানে? আমারও তো মহিলা অধিদপ্তর নিয়ে জ্ঞান দিছিল, লোভ লালসা দেখাইছে, আমরা দুজন হলে বসে গেছি। আচ্ছা, তো এখন ঝুমুর চিন্তা করলো, আচ্ছা ব্যবসা তো টিকানো কষ্ট হয়ে যাচ্ছে, আবার সরকারকে ট্যাক্সও দিতে হইতেছে, ঝুমুর উঠে যাবে। ঠিক তখন বাংলাদেশ রাজস্ব অধিদপ্তর বললো যে ঝুমুর, তুমি আগামী 10 বছর তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, তুমি এখানে বিজনেস করো, তোমার কোনো ট্যাক্স বাংলাদেশ সরকার তোমার থেকে নিবে না। তো ঝুমুর আশ্বস্ত হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বসি, এখন আমার যেহেতু খরচ কমছে, আমি আপাতত ব্যবসাটা টিকে রাখি, আস্তে আস্তে যখন ঝুমুর খালার পিঠা বিখ্যাত হয়ে যাবে, তখন আমি একসময় গিয়ে অনেক টাকা কামাইতে পারবো। ঠিক আছে, তো এই যে ঝুমুরকে মহিলা অধিদপ্তর যে সেবাটা দিচ্ছে, সেটা কোন ধরনের সেবা? উদ্দীপনামূলক। 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 উদ্দীপনা, তাকে লোভ লালসা দেখাইছে, লোভ লালসা দেখায় তাকে কি নতুন বিজনেসে আগ্রহ করছে। তারপরে ব্যবসা শুরু করার জন্য যে বেসিক ব্যাংক তাকে লোন দিছে, সেটা কোন ধরনের সেবা? সমর্থনমূলক। সমর্থনমূলক। আর ব্যবসা টিকে রাখার জন্য তাকে যে রাজস্ব বোর্ড যেই রাজস্ব কর মওকুফের সুবিধা দিচ্ছে, সেটা কোন ধরনের সেবা? সংরক্ষণমূলক। 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 বুঝা গেছে বিষয়টা? জি ভাই। ওকে। তারপরে আমরা WTO এর পূর্ণরূপ কি বলেন তো?
ওয়ার্ল্ড ট্রেড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অকুপেশন হবে না? অর্গানাইজেশন, হ্যাঁ। অর্গানাইজেশন। আচ্ছা, সিইউটি প্রকল্প, সিইউটি প্রকল্প নির্মিত হচ্ছে কোন প্রতিষ্ঠানের অধীনে বলেন তো? সিইউটি, ওয়াসা, বাংলাদেশ রেলওয়ে, বিসিসিআই, ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা। সিইউটি কি? সিইউটি হচ্ছে কমন ইউটিলিটি টানেল। তো কমন ইউটিলিটি টানেলটা হচ্ছে কি? কমন ইউটিলিটি টানেল হলো আগে মাটির নিচ দেখবেন যে দিয়ে। হ্যাঁ, মাটির নিচ দিয়া একবারে গ্যাস, পানি, বিদ্যুৎ সব একই লাইনের ভিতর দিয়ে যাবে। বড় বড় ইয়া বসাইতেছিল আগে, কিছু হইলেই গ্যাসের সমস্যা রাস্তা করো, তারপরে পানির সমস্যা রাস্তা করো, মানে রাস্তা, নতুন রাস্তা বানায়, কিছু হইলেও ওয়াসা 2 দিন পর এসে রাস্তা করে। তো সেই জন্য বলছে এখন আর খোরাখুরি লাগবে না, একবারই করে আমরা বসাই দিতেছি রাস্তার নিচে। আর যদি সমস্যা হয় তাহলে ওই যে সুড়ঙ্গ দেওয়া মুখের ব্যবস্থা থাকবে, মুখ দিয়ে ঢুকে সুড়ঙ্গের ভিতরে ঢুকে আমরা সমস্যার সমাধান করে আবার উপরে চলে আসবো। আর এত খোরাখুরির কিছু নেই। সেই জন্য হচ্ছে সিইউটি প্রকল্পটা বাস্তবায়ন করতেছে। যেমন যদি মিরপুরের দিকে থাকেন, কিছুদিন আগে সেই প্রকল্পটা, মিরপুরে অবশ্য প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো মোটামুটি তাহলে আপনারা পড়ছেন, তাহলে আমরা আজকে লেকচার শুরু করি নাকি? কেমন? আজকে লেকচারটা আমরা শুরু করে দেই। আসেন আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি। আজকের লেকচারটা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে। এতদিন আমরা পড়ছি হচ্ছে ব্যবসা সম্পর্কে পড়ছি, মানে ব্যবসার ইতিহাস পড়ছি, এক মালিকানা ব্যবসা পড়লাম, অংশীদারি ব্যবসা পড়লাম, সমবায় সমিতি পড়লাম, যৌথ মূলধনী পড়লাম। এবার ব্যবসাগুলো যে আছে এগুলোর ব্যবস্থাপনা নিয়ে আমরা পড়বো। আজকে আমাদের লেকচারটা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে। ব্যবস্থাপনা, প্রথমে যদি আমরা ব্যবস্থাপনার সংজ্ঞাতে আসি, ব্যবস্থাপনার ইংরেজি শব্দ যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্টকে ভাঙলে আমরা পাই ম্যানেজ, ম্যান প্লাস হচ্ছে টি, মানে কি? ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি। তো মানুষকে কৌশলগত উপায়ে ব্যবহার করার পদ্ধতিটাই হলো কি? ম্যানেজমেন্ট, বা ব্যবহার করাকেই বলে হচ্ছে ম্যানেজমেন্ট। তাই বুঝা যাচ্ছে ম্যানেজমেন্ট সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি ম্যানেজমেন্ট সরাসরি জড়িত কাদের সাথে? মানুষের সাথে, মানুষের সাথে জড়িত। তো দেখেন এখানে টেরি আর ফ্র্যাঙ্কলিন, টেরি আর ফ্র্যাঙ্কলিন এই ভদ্রলোক 6M নামে একটা মতবাদ দিছে। তো 6M এর মাধ্যমে, 6M কে আমরা খাটাই কিসে? আমাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে খাটাই। ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে খাটানোর পরে আমরা আমাদের উদ্দেশ্যটা অর্জন করি। তো এই 6M এর মধ্যে কি আছে? ম্যান, মানি, ম্যাটেরিয়াল, মেকানিজম, মেথড, মার্কেট। তো এটা যদি আমরা সহজে মনে রাখতে চাই তাহলে একটা কিছু লিখবো খাতার মধ্যে, পাশে লিখেন যে কিছু মাল, কিছু মাল মানুষকে যন্ত্র পদ্ধতিতে, কিছু মাল মানুষকে যন্ত্র পদ্ধতিতে বোকা বানিয়ে বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়। দেখছেন? ভাই আরেকবার বলুন। কিছু মাল মানুষকে বোকা বানিয়ে, যন্ত্র পদ্ধতিতে বোকা বানিয়ে বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়। এটার ভিতরে আমাদের 6M আছে। প্রথমে হচ্ছে মাল, মানে হচ্ছে মালামাল, মালের নিচে দাগ দেন। তারপর হচ্ছে মানুষ, তারপর হচ্ছে যন্ত্র আলাদা, তারপরে পদ্ধতি আলাদা, তারপরে বাজারের নিচে দাগ দেন, তারপরে অর্থের নিচে দাগ দেন। বাকিটা লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু বলেন তো, ওনাকে বলেন কি কি আমরা কোথায় কোথায় দাগাবো। ভাইয়া লাইনটা বলবো না, জাস্ট হ্যাঁ, দাগানো? লাইনটা বলেন আর কি কি দাগাইছেন সেটা বলেন। আচ্ছা, লাইনটা হচ্ছে কিছু মাল মানুষকে যন্ত্র পদ্ধতিতে বোকা বানিয়ে বাজার থেকে অর্থ হাতিয়ে নেয়। আর এখান থেকে দাগাবো হচ্ছে মাল, তারপর হচ্ছে মানুষকে, আর যন্ত্র, আর পদ্ধতি মানে যন্ত্র পদ্ধতি আলাদা, আর হচ্ছে অর্থ, আর আর হচ্ছে বাজার। বাজার হবে। হ্যাঁ হ্যাঁ, বাজার। আস্তে আস্তে পড়েন, বাসা থেকে আবার বলবো যে কি উল্টা উল্টা পড়াইতেছে এগুলা। হ্যাঁ,
শুনেন, মাল মানে এখানে আমরা বুঝতেছি কিছু ওই যে আমরা বলি না খুব চালাক প্রকৃতির একটা মানুষ থাকে, ওরা তুই তো একটা মাল, ঠিক আছে, তো ওরা হচ্ছে মাল। তো এরা এই মালগুলা কি করে যন্ত্র পদ্ধতিতে মানুষকে বোকা বানিয়ে বাজার থেকে অর্থ আদায় না। তো এটার ভিতরে আমার 6টা জিনিস আছে, মানে 6M। আর 6Mটা কে বলছে? বলছে হচ্ছে টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। আচ্ছা, তারপর যাব হচ্ছে আমরা ব্যবস্থাপনার উৎপত্তি আর ক্রমবিকাশ। তো ব্যবস্থাপনার উৎপত্তি আর ক্রমবিকাশের মধ্যে যদি দেখেন, প্রথমে দেখবেন হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের মধ্যে দেখবেন একটা সভ্যতার কথা বলা আছে, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চীন সভ্যতা, গ্রিক সভ্যতা, ঠিক আছে, কয়েকটা সভ্যতার কথা বলা আছে। তো আমরা কি তাহলে বলতে পারি না প্রাচীন যুগে ব্যবস্থাপনার যে ক্রমবিকাশটা হয়েছে সেটা হচ্ছে সভ্যতা কেন্দ্রিক বা সভ্যতা নির্ভর? বলতে পারি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে পাশে দিয়ে লিখে রাখেন সভ্যতা নির্ভর। তো দেখেন সভ্যতার মধ্যে এখানে বলা হয়েছে যে প্রথমে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার মধ্যে কি কি আছে? দক্ষতা ও সাংগঠনিক কৃতিত্বের ব্যাপক পরিচয় মিলে এই সভ্যতায়। তারপরে ব্যাবিলিয়ন রাজা হাম্বুরাবি রাজা পরিচালনায় সুশৃঙ্খল করার জন্য দা কোর্ট অফ হাম্বুরাবি। তারপর আরো কিছু জিনিস আছে, যেমন ব্যবসা সংক্রান্ত আইন, বিক্রয় ঋণ, চুক্তি, অংশীদারিত্ব, এগুলো হচ্ছে ব্যাবিলিয়ন সভ্যতার নিদর্শন। তারপরে চীনা সভ্যতার মধ্যে নিদর্শন ও নিয়ন্ত্রণের বিষয়ে বেশি উন্নতি লাভ করে। গ্রিক সভ্যতার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্মেষ ঘটে, এগুলোই পড়বেন। তারপরে অংশীদারি ও যৌথ ব্যবসার প্রবর্তন ঘটে। আর সেখানে 1494 সালের দিকে লুকা প্যাসিওলির কথা বলা হয়েছে। লুকা প্যাসিওলি কি করছে? দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করে কে? লুকা লুকা প্যাসিওলি। প্যাসিওলি। লুকা প্যাসিওলি একটা বই লিখছিল, বইয়ের নাম কি? সুমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রি। কি দিয়া? সুম্মা দিয়ে অ্যারিথমেটিক। সুম্মা দিয়া? সুমাডি অ্যারিথমেটিকা। সুম্মা দিয়া অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটি। এই বইটা লিখছে। তারপর আসেন মধ্যযুগে। মধ্যযুগে দেখেন কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে, তারা কিছু তত্ত্ব দিছিল। যেমন আল ফারাবির কথা যদি বলি, আল ফারাবি সাহেব রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করে। তারপর ইমাম গাজ্জালি সাহেব, এরা হচ্ছে নসিহাত মূলক নামে একটা বই লিখছে। সেখানে সে রাজার জন্য উপদেশ দিয়ে গেছে 4টা বিষয় গ্রহণ, 4টা বিষয় বর্জন। তারপর থমাস মুরও বই লিখছে ইউটোপিয়া, 2টি গ্রন্থ, যেমন 1500 খ্রিস্টাব্দে। লুকা প্যাসিওলির দুই তরফা দাখিলা পদ্ধতি। তারপর হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স আর দ্য ডিসকোর্স নামে 2টা গ্রন্থ রচনা করে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে মধ্যযুগটা সেটা হচ্ছে তত্ত্ব নির্ভর ছিল? তত্ত্ব নির্ভর। জি ভাইয়া। তাহলে পাশে লিখেন তত্ত্ব নির্ভর। তারপরে শিল্প বিপ্লবকালীন সময়। শিল্প বিপ্লবকালীন সময় আপনাদের সাথে শেয়ার করে নেই। শিল্প বিপ্লবকালীন সময়টাকে আমরা পড়ছিলাম হচ্ছে আপনার আধুনিক যুগ হিসেবে পড়ছিলাম অন্য জায়গায়। এখন সেটা শিল্প বিপ্লবকালীন 3 ভাগে ভাগ করছে, শিল্প বিপ্লবকালীন, শিল্প বিপ্লব পরবর্তী যুগ আর হচ্ছে আধুনিক যুগে ভাগ করছে আর কি। তো শিল্প বিপ্লবকালীন সময় দেখেন কিছু জিনিস আমরা লক্ষ্য করব, কিছু যন্ত্রের আবিষ্কার হয়েছে বলেই হচ্ছে পৃথিবীটা কি আমূল পরিবর্তন হয়। তাহলে কি আমরা লিখতে পারি শিল্প বিপ্লবকালীন সময়টা মূলত যন্ত্র নির্ভর? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লিখেন যন্ত্র নির্ভর। ভাইয়া এই শীটটা কি অফিসে অ্যাভেলেবল হয়েছে, মানে নেওয়া যাবে? অফিসে সম্ভবত এখনো হয় না, একসাথে করে তারপর আপনাদের দিবেন নেক্সট চ্যাপ্টার। সব শীট তো দিয়ে দিছে। আনছি তো। ওই তো পেয়ে গেছি, সবকিছু তো পেয়েছি। 8 পর্যন্ত দিয়ে দিছে আপনাদেরকে? হ্যাঁ ভাই 8 পর্যন্ত জি দিয়ে ভাই, দিছি। A to Z সব। ও আচ্ছা, তাহলে আল্লাহ, কি, তাহলে আমাকে হয়ে দিল গেছে। না কেন? আপনার সাথে মনে হয় কোনো আর শত্রুতা তার আছে। বাসার আইডি দিয়ে যায়। ভাইয়া আমি সিলেট থেকে ঢাকা গিয়ে আনছি, এরপরও দেখছেন কেমন করছে। না না, আপনার বাসা পাঠিয়ে দিবে কেন? বাসায় পাঠাই দিতে বললে অনেক ফোন দেওয়া লাগে ওদের, পরে আমি কষ্ট করে নিজেই নিয়ে আসছি। আমাদের তো ভাই প্রথম 4টা দিচ্ছে। আমারও প্রথম 4টা দিছে। আচ্ছা ঠিক আছে, কোচিং আবার হ্যাঁ, আমরাও তো যোগাযোগ প্রথম করেন। 7টা এমন তো পাইছি, হওয়ার পরেরটা কথা পাই না। নাই। এমন তো এগুলো হওয়ার কথা না, ফোন দিয়ে জেনে নিতে হবে। ফোন দিতে হবে। আচ্ছা, তারপরে আসেন, তারপরে আমরা দেখবো যে জেমস স্টুয়ার্টের কথা বলা হয়েছে। তারপর অ্যাডাম স্মিথ একটা বই লিখছে, নাম কি? আহ, কি ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন। আচ্ছা, অ্যাডাম স্মিথকে কিসের জনক বলা হয়? অর্থনীতি। অর্থনীতির জনক বলা হয়। তারপরে হচ্ছে ম্যাথ বোল্টন আর জেমস স্টুয়ার্ট, ঠিক আছে। তারপরে ইঞ্জিন তৈরি করেন, স্টিম ইঞ্জিন তৈরি করেন এই দুইজন। রবার্ট ওয়েন আধুনিক কর্মী সংস্থার ব্যবস্থাপনার জনক। তারপরে কম্পিউটার আবিষ্কার করে কে? চার্লস বেবেজ। চার্লস বেবেজ। আচ্ছা, আর আরো একটা জিনিস পাশে দিয়ে লিখে রাখতে পারেন, ম্যাক্স
ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের জনক। ম্যাক্স ওয়েভার। হ্যাঁ, ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের জনক। ভাইয়া আমলাতন্ত্র তো ভালো না, তাই না? কি বলে আমলাতন্ত্র ভালো না? আমলাতন্ত্রের কারণে তো পৃথিবীতে লাখ লাখ মানুষের জীবন বেঁচে গেছে। আমলাতন্ত্র না ওইটা, ওই যে কিছু যে বলতে দেয় না জনসাধারণকে, নাকি জানি। না 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 না, আমলাতান্ত্রিকতা আমরা পড়ছিলাম হচ্ছে ওই যে ইয়ার মধ্যে, আপনাদের মনে হয় লাস্ট সিটের মধ্যে পড়ছিলাম, পাবলিক এর মধ্যে পড়ছিলাম আমলাতান্ত্রিকতা। বাংলাদেশে আমলাতান্ত্রিকতা এটা হচ্ছে জটিলতা হিসেবে আমলাতান্ত্রিকতা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর ভাইয়া আমলাতন্ত্রের আমলাতান্ত্রিক কি কারণে রুলস এর উপর চলে? না না, সংবিধান? আমলাতান্ত্রিকতা হচ্ছে এটা হচ্ছে মেধা সম্পন্ন লোকেদের দ্বারা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হলো, পৃথিবীর অনেক ক্ষতি সাধন হয়েছে না? জি পৃথিবীতে অনেক ক্ষতি সাধন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। মানে দেশগুলো কি একে অপরের পাওয়ার দেখানোর জন্য হুমকি দেয়, "এই আমার কাছে পারমাণবিক আছে, কথা কবি উড়াই দেবো", ঠিক আছে, সাবধান। রাশিয়া দেখাইতেছে, তারপর সাউথ কোরিয়া দেখাচ্ছে, ইউএসএ দেখাচ্ছে, ইন্ডিয়াও এটার মধ্যে আবার নাক গলাইতেছে, চায়নাও দেখাইতেছে। মানে কিছু হইলেই কি তারা উড়াই দিবে টাইপ অবস্থা। তো এখন এইখানে যদি ধরেন কোনো দেশের সাথে কোনো দেশের ঝামেলা হয়েছে, তারা মিলে যুদ্ধ লাগছে, যুদ্ধ কি আসলে আলটিমেটলি কোনো আমাদের লাভ হয় নাকি ক্ষতি বেশি হয়? ক্ষতি বেশি। ক্ষতি বেশি হয়। তো সেই জন্য ম্যাক্স ওয়েবার একটা তন্ত্র আছে, সেটা মানে নতুন একটা ধারণা হচ্ছে আমলাতান্ত্রিকতা। আমলাতান্ত্রিকতাটা কি? কোনো দেশের মধ্যে যদি ঝামেলা হয়, দুইটা দেশের মধ্যে তিনটা দেশের মধ্যে ঝামেলা হয়, ওই দেশে যারা বুদ্ধিজীবী আছেন, ওই দেশে যারা মেধা সম্পন্ন লোক আছেন, তারা মিলে একসাথে বসবে, বসে এটার কি সমস্যার সমাধান করা যায়, উইন উইন সিচুয়েশন ঠিক করবে। তোমার দেশের জন্য ভালো, আমার দেশের জন্য ভালো, এমন কিছু নীতি তারা নিয়ে আসবে। নিয়ে আসার ফলে তাহলে যেন ওই ওই সমস্যাটা যুদ্ধের দিকে না যায়। যুদ্ধ হলে ক্ষতি হয়, তা আমলাতান্ত্রিকতার ফলে সেই জিনিসটাকে যেন আমরা সহজে সমাধান করতে পারি, এই হচ্ছে আমলাতান্ত্রিকতার মূল বিষয় ছিল তখন। বুঝা গেছে? কিন্তু ওই বাংলাদেশে এসে আর কি আমলাতান্ত্রিকতার জটিলতা আর কি বোঝানো হয়েছে, সেটা লাস্ট ক্লাস হয়তো করছিল। কেন বুঝছেন বাংলাদেশে বিষয়টা? কি বুদ্ধিজীবী নাই? বাংলাদেশে তো আছে, ওদের সাথে তো যোগাযোগ করতেছে। যেমন হচ্ছে বাংলাদেশের যারা রাষ্ট্রদূতরাই হচ্ছে মূলত আমলাদের কাজ করে, বুঝছেন? ওরা হচ্ছে আমলাতান্ত্রিকতার উদাহরণ। তো ওরা বিভিন্ন জায়গায় বাংলাদেশ সমস্যা বা বিভিন্ন সমস্যা হলে সেখানে সমাধানের জন্য যায়। বাংলাদেশের ওই কোনো কর্মী সমস্যায় পড়ছে, সেখানে রাষ্ট্রদূত সাহায্য করে, যদি বাংলাদেশের রাষ্ট্রদূতের হিসাব অন্যরকম। তারপর আসলে হচ্ছে আমরা শিল্প বিপ্লব পরবর্তীকালীন সময়ে দুইজন ব্যক্তি আসছিল, জন্মগ্রহণ করছিল। এরা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে আমাদের বিজনেস স্টুডেন্টের যে পরিমাণ ক্ষতি করছে, অপূরণীয় ক্ষতি, বুঝছেন? এরা মরছে কবে, বাচ্চা কবে, কি করছে না করছে সব এখন মুখস্থ করতেছে। জন্মগ্রহণ করতো না, মুখস্থ করা লাগতো না। তো এই দুই ভদ্রলোক একবারে ক্লাস 8-9 থেকে শুরু করে এখনো পর্যন্ত জ্বালাইতেছে, এবং ভার্সিটিতে উঠলে আপনাদেরকে জ্বালাবে, টেনশন নিয়েন না। তো এফ ডব্লিউ টেলরের পূর্ণরূপ কি? ফেডারিক উইনস্লো টেলর। ফ্রেডরিক উইনস্লো টেলর, এফ.ডব্লিউ. টেলরের টেলর। পূর্ণরূপ। তো এই ভদ্রলোক জন্মগ্রহণ করে 1856 সালে, মৃত্যুবরণ করে 1915 সালে। তো এইখানে আমরা একটু লিখবো, আসেন খাতার মধ্যে লিখেন যে প্রথমে লিখেন এফ.ডব্লিউ. টেলর লিখেন। এফ.ডব্লিউ. টেলর, তারপরে একটা ওই তীর চিহ্ন দিয়ে দিয়ে আর কি নিচে নিচে লিখবেন। প্রথমে লিখেন হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তারপরে লিখেন আরেকটা তীর চিহ্ন দিয়ে লেখেন কার্যভিত্তিক সংগঠনের জনক। ভাইয়া কার্যভিত্তিক কিসের জন্য? সংগঠন লিখছেন। আচ্ছা, কার্যভিত্তিক সংগঠনের পরে লিখেন যে পার্থক্যমূলক ফুরন মজুরির জনক। পার্থক্যমূলক ফুরন মজুরি ব্যবস্থার জনক।
ভাইয়া বুঝি নাই। পার্থক্য পার্থক্যমূলক। ফুরন ফুরন হুম। ফরস্বকার রদ দন্তান্ন ফুরন পার্থক্যমূলক ফুরন মজুরির জনক। তারপর লিখেন চারটি নীতি প্রণয়ন করে। ঠিক আছে, লিখছেন সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পার্থক্যমূলক ফুরন মজুরির পরে আসেন আমরা যাব যে আমাদের আহ এই ভদ্রলোক আরো কয়েকটা কাজ করছে, দুর্ঘটনা ঘটাইছে। যেমন হচ্ছে উনি একটা বই লিখছিল, নাম হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা 1911 সালে কি প্রকাশিত হয়। তার প্রথম বই যেটা, সেটা হচ্ছে শপ ম্যানেজমেন্ট, সেটা প্রকাশিত কত সালে? 1903 সালে। এই এই জিনিসগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর আরেকজন ভদ্রলোক আছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে হেনরি ফাউল। তো হেনরি ফাউল সাহেব জন্মগ্রহণ করছে 1841 সালে, মৃত্যুবরণ করছে 1925 সালে। তো উনি পেশায় ছিলেন একজন প্রকৌশলী আর শিল্পপতি। ঠিক আছে, তো এই ভদ্রলোক সম্পর্কে আমরা কিছু কথা লিখবো, লিখেন খাতার মধ্যে হেনরি ফাউল। আবার সত্যি সত্যি ফাউল লিখেন না, ফেউল লেখেন, ফেউল। হেনরি ফেউল। প্রথমে লিখেন আধুনিক ব্যবস্থাপনার জনক। তারপরে 2 নম্বরে লিখেন ব্যবস্থাপনা তত্ত্বের জনক। তিন নম্বরে লিখেন প্রশাসনিক তত্ত্বের জনক। স্যার আরেকবার একটু ফার্স্ট থেকে রিপিট করবেন প্লিজ। হেনরি ফেউল লিখে আগের মতো ওই তীর চিহ্ন দেন, তীর চিহ্ন দিয়ে প্রথমে লিখেন আধুনিক ব্যবস্থাপনার জনক। 2 নম্বরে লিখেন ব্যবস্থাপনা তত্ত্বের জনক। 3 নম্বরে লিখেন হচ্ছে কি প্রশাসনিক তত্ত্বের জনক। লিখছেন? জি স্যার। আচ্ছা, এবার মানে এইখানে হচ্ছে আপনারা পেঁচায় ফেলেন, তো তাই জিনিসগুলো একটু আলাদা আলাদা করে দিলাম। তো এখন যদি বলি আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেউল। হেনরি ফেউল। তারপরে হচ্ছে ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে? হেনরি ফেউল। হেনরি ফেউল। কার্যভিত্তিক সংগঠনের জনক কে? ডব্লিউ টেলর। ডব্লিউ টেইলর। চারটি নীতি প্রণয়ন করে কে? ডব্লিউ টেইলর। 14টি নীতি প্রণয়ন করে কে? হেনরি ফেউল। এটা লিখেন 14টি নীতি প্রণয়ন করে এডব্লিউ টেলর 4টি, আর এ হচ্ছে কত 14টি নীতি প্রণয়ন করে। ভাইয়া বলেন। তাহলে কি ওই যে পিডিএফ এ যেগুলো আছে ওগুলো আর পড়া লাগবে না? অনেকগুলো যে লেখা, মানে এই কি কয়েকটা লেখা? পড়লেই হবে? এই ওই যে কয়েকটা হচ্ছে জন্ম মৃত্যু। জন্মমৃত্যু সবই পড়বেন, এগুলার কি আপনাদের আলাদা করে দিছি কাজগুলো, ওনারা কি কোনটা উদ্ভাবন করছেন, তো ও আলাদা করে না দিলে আপনাদের পড়তে অসুবিধা হয়, বুঝছেন, সেজন্য। আচ্ছা, তো আচ্ছা সেজন্য স্টুডেন্ট হিসেবে আমি এই জিনিসগুলো ফেস করে এসেছি, তো সেই জন্য আমার স্টুডেন্ট যেন সেটা ফেস না করে, সেই তাই পড়াই দিচ্ছে আর কি। আচ্ছা, লিখছেন? তো কার্যভিত্তিক সংগঠনের জনককে? ডব্লিউ টেলর। ডব্লিউ টেইলর। কার্যভিত্তিক সংগঠনটা হচ্ছে আপনার কাজের ভিত্তিতে আপনার ভাগ করে দিতে বলছে, মানে কাজগুলোকে আলাদা আলাদা করে দিতে বলছে। কিভাবে আলাদা করবেন? যেমন একটা কার্যভিত্তিক সংগঠনটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটা রিসার্চ করা হয়। একটা সুই উৎপাদন কারখানার মধ্যে রিসার্চ করা হয় এরকম যে একটা ইয়ের মধ্যে সুই তৈরি করার জন্য প্রথমে বড় লোহা থেকে নির্দিষ্ট পরিমাণ কাটা হয়, তারপরে সুইটা ওইটাকে পলিশ করা হয়, নিচে একটা গর্ত তৈরি করা হয়, সুইয়ের ফুটা তৈরি করা হয়, তারপর সেটাকে বক্স করা হয়। ঠিক আছে, এভাবে হচ্ছে 4টা স্টেপ। তো 10 জন কর্মী ছিল, 10 জন কর্মীকে বললো ঠিক আছে তোমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকে হচ্ছে প্রথম স্টেপ থেকে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, মানে প্রত্যেকে পুরোটা স্টেপ করে সুই উৎপাদন করবা।
তো প্রত্যেকে যখন এক একজন ব্যক্তি প্রথমে হচ্ছে সে সুইটাকে বড় লোহা থেকে আলাদা করতো, পলিশ করতো, ফুটা তৈরি করতো, পরে প্যাকেজিং করতো, আর 4টা কাজে সে একা করতো। এভাবে করে দেখা যায় দিন শেষে 10 জনের 5 জন 10টা করে সুই উৎপাদন করছে মাত্র। ঠিক আছে, 10টা করে সুই উৎপাদন করছে মানে 100টা সুই 10 জন মিলে উৎপাদন করছে। তো সেম 10 জন ব্যক্তিকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের ইয়া করার দরকার নেই, তোমরা এক একজন এক একটা কাজ করো। 2 জনকে ভাগ করে দিল, তোমরা শুধুমাত্র ওই লোহা থেকে যেটুকু কাটা সেটা কাটবা। 2 জনকে বললো তোমরা শুধু পলিশ করবা। 2 জনকে বললো তোমরা শুধু এটাকে কি করবা, ফুটা করবা। 2 জনকে বললো যে এটাকে তোমরা আহ প্যাকেজিং করবা। তো যখন কাজগুলোকে আলাদা করে দেওয়া হয় তখন দেখা যায় সেম 10 জন কর্মী মিলে একদিনে 10,000 সুই উৎপাদন করতে পারছে। ঠিক আছে, মানে পার্থক্যটা দেখেন, কার্যভিত্তিক সংগঠনের সফলতাটা হচ্ছে এখানে। যখন একজনকে একটা কাজের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দিবেন তখন সেই কাজে সে স্পেশালাইজেশন অর্জন করে এবং ওই কাজটা সে আরো ভালোভাবে দ্রুততার সাথে করতে পারে। যত বেশি করবে তত সেটার মধ্যে কি দক্ষতা অর্জন করবে। তাই বলতে হচ্ছে কার্যভিত্তিক সংগঠনটা বেশি গুরুত্বপূর্ণ। আর পার্থক্যমূলক ফুরন মজুরিটা কে করে, কে উদ্ভাবক? হেনরি ফেল হেনরি ফেল, এফডব্লিউ টেলর। এফডব্লিউ টেলর লিখাই দিলাম, আমার ভুল করেন কেন? এফডব্লিউ টেলর আসেন। এফডব্লিউ টেলর এই ভদ্রলোক বলছে পার্থক্যমূলক ফুরন মজুরির ব্যবস্থা করতে। পার্থক্যমূলক ফুরন মজুরি মানে কি, কোম্পানির জন্য যে বেশি ভ্যালু অ্যাড করতেছে তাকে বেশি বেতন দিতে বলছে, আর যে কম ভ্যালু অ্যাড করতেছে সে কি কম ভ্যালু, তাকে কম বেতন দিতে। এখন জিনিসটা যদি এমন হয়, কোম্পানির যে একজন ঝাড়ুদার, ঠিক আছে, তাকে আপনি যে বেতন দিবেন আর কোম্পানির যে ম্যানেজার তাকে আপনি কি সেম বেতন দিবেন? কখনোই না, ভাইয়া দুজনের বেতন হবে আলাদা, কারণ দুজন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতেছে এবং যে বেশি ভূমিকা পালন করতেছে তাকে বেশি বেতন দিবেন। দুইজন ধরেন আমাদের স্কলারশে 2 জন আছে, একজন হচ্ছে নাম শাহ আলম আর একজনের নাম উজ্জ্বল। আমি প্রত্যেকদিন দুজনের কাজই সেম, ঠিক আছে, দুজনের কাজই সেম। আমি প্রত্যেকদিন এসে দেখি যে শাহ আলম কাজ করতেছে কিন্তু উজ্জ্বল হচ্ছে মুরগির মতো ঝুরাইতেছে, মনে হয় একটু পরে ডিম পারবে, ঠিক আছে, কাজ করে না। এখন দিন শেষে বোনাস টোনাস দেওয়ার ক্ষেত্রে আমি কাকে প্রেফার করব? শাহ আলমকে না? যে বেশি কাজ করছে সেই তো বোনাসটা প্রেফার করে, আর যে কম কাজ করছে সে কি কম বোনাস প্রেফার করে। তো এতে হয় কি যে অন্তত এর জন্য হলো সবাই ভালো বা মনোযোগ দিয়ে কাজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্থক্যমূলক ফুরন মজুরি। আর এরপরে আছে হচ্ছে আমাদের, আমরা চলে আসছি আধুনিক যুগে। আধুনিক যুগে আরো কয়েকজন ব্যক্তির কথা বলছে, আপনার বইতে যদি দেখেন আরো কয়েকজন ব্যক্তির কথা বলছে। এই ব্যক্তিরা আরো কিছু দুর্ঘটনা ঘটাইছে, আপনারা এই দুর্ঘটনাগুলো এখন মনে রাখবেন, এই আর কিছু না। বুঝা গেছে? তারপর আমরা যাব হচ্ছে পরের ইয়াতে ব্যবস্থাপকের গুণাবলী। দেখতেছেন ব্যবস্থাপকের গুণাবলী? জি ভাইয়া। তো সাধারণ শিক্ষা জ্ঞান থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, উদ্ভাবনী থাকতে হবে, তারপর সাংগঠনিক জ্ঞান থাকতে হবে, তারপর সাহসিকতা থাকতে হবে। ঠিক আছে, এইগুলা হুদার কিছুই না, তো এগুলো অত বেশি ইম্পর্টেন্ট হবে যে আমাদেরকে পড়াইতো। আমরা ব্যবসা উদ্যোগ একটা কি ছিল আমাদের ক্লাস 8-9 এর মধ্যে, যেখানে আমাদেরকে পড়াইতো যে বিক্রয় কর্মীর গুণাবলী কি হইতে হবে, তাই না? আদর্শ। হ্যাঁ অবশ্যই হুদা আর কি। তো আমাদেরকে উদাহরণ দেওয়া হইতো যে একটা ছেলে নতুন একটা প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী হিসেবে জয়েন করছে, ঠিক আছে, তো প্রতিষ্ঠানে সে যেহেতু নতুন তার তো বেশি অভিজ্ঞতা নেই, কেউ একজন তার কাছে কিছু একটা চাইছে, সে বলতেছে ভাই নাই, কাস্টমার চলে যায়। তো যখন যে মালিক সে তাকে বললো যে দেখো, তুমি কেউ একটা জিনিস চাইছে, তুমি যদি বলো যে নাই তাহলে তো হবে না, তুমি বলবো যে আমার কাছে এটা নাই, অন্য আর একটা আছে ওইটা নিয়ে যান। মানে কাস্টমার কিন্তু হাতছাড়া করা যাবে না, তাকে বুঝায় অন্য কিছু ধরাই দিতে হবে তোমার। বললো ধরো তোমার কাছে কেউ ডাব সাবান চাইতেছে, তুমি বললো যে আমার কাছে ডাব সাবান নেই, আমার কাছে লাক্স সাবান আছে, লাক্স সাবানটা নিয়ে যাবে, এটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এভাবে। তো সে বুঝলো তাহলে দক্ষ কর্মী হইতে হলে এই জিনিসগুলো করতে হবে, কাস্টমার হাতছাড়া করা যাবে না। তো একজন কাস্টমার আসছে, এসে বললো যে ভাই টয়লেট টিস্যু আছে? সে বললো যে ভাই টয়লেট টিস্যু তো নাই, সিরিজ পেপার আছে, সিরিজ পেপার নিয়ে যাও, সেটা ভালো হবে। খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করছে, বুঝছেন? আল্লাহ। ওকে, আর কারো কারো কি মাথার উপর দিয়ে গেছে? যাদের মাথার উপর দিয়ে গেছে তারা মেবি ইয়া দেন নাই, মনোযোগ দেন নাই। হইতে পারে, থাক, এইগুলা কিন্তু আর আসবে না, শেষ। যারা বুঝা তারা বুঝছে। ভাইয়া এটা কেমনে ভাইয়া, টয়লেট পেপারের জায়গায় সিরিজ পেপার দিয়ে দেয়? আরে পেপার তো সমস্যা কি? দেখো কেমন লাগে। আচ্ছা, তারপরে আসেন আমরা যাবো হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনাতে আসেন, এটা কি আপনাদের সাথে শেয়ার দিতে হবে? না, শেয়ার দিতে হবে না, আছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বলছে যে কয়টা নীতি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফডব্লিউ টেলর। এফডব্লিউ টেলর। এফডব্লিউ টেলর। নীতি কয়টা? চারটা। চারটা নীতির কথা বলেছে। চারটা নীতির মধ্যে দেখেন কি কি বলছে, প্রতিটি কার্য উপাদান একজন পড়েন তো, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি কি পড়বেন। রাকিব আছেন, রাকিব জি ভাইয়া। রাকিব একটু আমাদেরকে পড়ে শোনান তো এফডব্লিউ টেলর প্রদত্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি সমূহগুলো একটু পড়ে। প্রতিটি কার্য উৎপাদনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, বৈজ্ঞানিক ভিত্তিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন ও যথাস্থানে কার্য নিয়োগ। 3 নাম্বার হচ্ছে কর্মী ব্যবস্থাপকের মধ্যে সহযোগিতা উন্নয়ন। 4 পরিকল্পনা গ্রহণের কাজকে বাস্তবায়ন কাজ থেকে পৃথককরণ। আচ্ছা, এই চারটা জিনিসের কথা বলছে এফডব্লিউ টেলর। এরপর আসলে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার মুখ্য কাজ কয়টা বলেন তো? ব্যবস্থাপনার মুখ্য কাজ কয়টা? 7টা। ব্যবস্থাপনার মুখ্য কাজ হচ্ছে কয়টা? 7টা। তারপরে কিছু জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, দাঁড়ান সেটা শেয়ার দিচ্ছি। তো কিছু জ্ঞানী গুণী ব্যক্তির কথা বলছে, ওনারাও ব্যবস্থাপনার কিছু কার্যাবলীর কথা বলছেন। যেমন হেনরি ফেল সহ ব্যবস্থাপনা কার্যাবলীর কথা কয়টা কার্যাবলীর কথা বলছেন? 5টা কার্যাবলীর কথা বলছেন। ঠিক আছে, 5টা। হ্যাঁ, 5টা কার্যাবলীর কথা বলছেন। আমাদের মুখ্য কাজ কয়টা ব্যবস্থাপনার? 7টি। তাহলে উনি বলেন নাই কোনটা কোনটার কথা বলেন তো? কর্মী সংস্থান, আর কি? প্রেষণা। তাহলে সাইডে লিখে রাখেন, উনি উল্লেখ করেন নাই প্রেষণা আর হচ্ছে কর্মী সংস্থানের কথা। প্রেষণা আর কর্মী সংস্থানের কথা উল্লেখ করেন। এখান থেকে কোশ্চেন আসে এরকমই যে হেনরি ফেল ব্যবস্থাপনার মুখ্য কার্যাবলীর কোনটির কথা উল্লেখ করেন নাই? লিখছেন? ভাই 7 নম্বরটা কি লেখা, মানে লেখা যায় নাই। 7 নম্বর প্রেষণা আর কর্মী সংস্থান, এই দুটার কথা সে বলে নাই। তারপর আসলে হচ্ছে এল গুল্লিক বা হচ্ছে লুথার গুল্লিক। লুথার গুল্লিক একটা নতুন ধারণা দিয়েছে, সেটা হচ্ছে পোস্টডিকর্পের মধ্যে সে 7টা জিনিসের কথা বলছে, কিন্তু 7টার মধ্যে কোনটা বাদ গেছে বলেন তো? ইয়া থেকে, মুখ্য কার্যাবলী থেকে। প্রেষণা আর কোনটা? নিয়ন্ত্রণ। হ্যাঁ, লিখেন নিয়ন্ত্রণ। ভাই প্রশ্নটা আরেকবার। কোনটার কথা উল্লেখ করেনি এল গুল্লিক, মানে মুখ্য কার্যাবলীর কোনটির কথা উল্লেখ করে নাই? তো লিখে রাখবেন হচ্ছে প্রেষণা আর নিয়ন্ত্রণ। তারপরে আইরিচ আর কুঞ্জ। বুঝি নাই। আমার কথা কি শোনা যেতেছে? জি। আচ্ছা, এখানে লেখেন হচ্ছে এবার আইরিশ আর হচ্ছে কুঞ্জ। এই যে এই ভদ্রলোক কয়টার কথা বলছে? 6টা। বাদ দিছে কোনটা? প্রেষণা। মানে মোটামুটি সবাই কোনটার কথা বাদ দিয়ে দিছে? প্রেষণার কথা বাদ দিয়েছে। সবগুলোর কোশ্চেন আসলে অন্তত একটা জিনিস কমন পড়বে, যে কোনটা বলে নাই, প্রেষণার কথা বলে নাই। এই ভদ্রলোকেরা ভাবছে যে কর্মীরা গরু ছাগল এগুলো দিয়ে খাটাও, এগুলো কোনো প্রেষণা শোনার দরকার নেই, তাই না? জি ভাইয়া। তা আমরা এই যে ব্যবস্থাপনার যে মুখ্য কার্যাবলী সেগুলো নিয়ে নেক্সটে পড়াশোনা করব। আজকে আমরা কিছু জিনিস দেখব। তো তার মধ্যে আগে একটু দেখেন তো হেনরি ফেওলের প্রদত্ত নীতিগুলো দেখতেছেন আপনারা এখানে নাই, দেখাইতেছি পরের শীট। হেনরি ফেওলের প্রদত্ত নীতিগুলো দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো হেনরি ফেওলের নীতিগুলো একটু দেখেন তো, কোনটা ঝামেলা থাকলে আমাকে বলেন। ভাই একটু জুম করে দিলে ভালো হয়। ওকে। ভাইয়া 9 নাম্বারটা। 9 নম্বরটা কি বলছে? জোড়াময়ের শিকল।
জোড়াময় শিকলকে ইংরেজিতে বলা হচ্ছে চেইন অফ কমান্ড আর কি। তো হেনরি ফেল বলছে প্রতিষ্ঠানে চেইন অফ কমান্ড জিনিসটা থাকতে হবে, মানে যেই তার ইমিডিয়েট সিনিয়রকে অবশ্যই মানতে হবে, মানে ঊর্ধ্বস্তনকে অবশ্যই মানতে হবে। ধরেন কোম্পানিতে আমরা যদি দেখি, কোম্পানিতে আছে হচ্ছে ধরেন এমডি, তারপরে তারপরে আছে হচ্ছে সিএফও, তারপরে ধরেন এভাবে হচ্ছে নিচের দিকে যায় জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, তারপর অফিসার, তারপর জুনিয়র অফিসার, এভাবে নিচের দিকে যায়। এখন যদি জুনিয়র অফিসারের কিছু দরকার হয়, সে সরাসরি কাকে বলবে? সে বলবে অফিসারকে, সে সিনিয়র অফিসার কাছে যাইতে পারবে না। আবার অফিসারের কিছু দরকার হলে সে যাবে হচ্ছে সিনিয়র অফিসারের কাছে, সরাসরি এমডির কাছে যাইতে পারবে না। মানে চেইন অফ কমান্ডটা যেন ব্রেক না করে, দায়িত্ব কর্তব্যতা, এই যে চেইন, একটা চেইন আরেকটার সাথে একবারে যুক্ত থাকে। একটা চেইন কি আবার গিয়ে আরেকজনের সাথে যুক্ত হইতে পারবে না, চেইনটা হচ্ছে নিচের দিকে একটার সাথে একটা 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 করে যুক্ত হবে। কারো সমস্যা হলে উপরের জন উপরের জন উপরের জন, সরাসরি একবারে টপে চলে যেতে পারবে না। এই চেইন অফ কমান্ডটা মেনটেন করতে হবে। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন, যদি হলে উঠেন, তাহলে এই চেইন অফ কমান্ডটা দেখবেন। ধরেন যারা ফার্স্ট ইয়ার আছে তারা সেকেন্ড ইয়ারের সাথে যোগাযোগ করবে, থার্ড ইয়ারের সাথে তারা আবার যোগাযোগ করতে পারবে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের সাথে, কিন্তু আবার মাস্টার্স যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। চেইন অফ কমান্ড মেনটেন করে। তারপরে হুম, 4 নাম্বারটা 5 নাম্বারটা কি মানে সেম সেম লাগে না একটু, মানে আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য? আদেশের ঐক্য আর নির্দেশনার ঐক্য এই দুইটার মধ্যে একই। আদেশের ঐক্য হচ্ছে যেই আপনি আদেশটা দিচ্ছেন, ঠিক আছে, তো আদেশদাতা একজন, কর্মীর আদেশদাতা হবে একজন, এটাকে বলতেছে হচ্ছে আদেশের ঐক্য। ধরেন আমাদের যে ম্যানেজার হচ্ছে সেলিম ভাই। তো সেলিম ভাই হচ্ছে অফিসে বসেন, সকালবেলা আসলো অফিসে, আর আমাদের পরিচালক হচ্ছে 10 জন। তো 10 জন পরিচালক সকালবেলা আইসা ম্যানেজার ঢুকলো, ঢুকে সেলিম ভাইয়ের 10 জন বলতেছে, একজন বলতেছে ভাই ওই রুমে এসি নাই, আরেকজন বলতেছে ভাই 7 তলার মধ্যে ফ্যান নাই, আরেকজন বলতেছে 7 তলা এই রাতে বাতি নাই, আরেকজন বললো এটা লাগবে ওইটা লাগবে। 10 জন আইসা সেলিম ভাইয়ের 10টা আদেশ দিল। সেলিম ভাই বললো ভাই দাঁড়ান, আমি 7 তলা থেকে লাভ দিতেছি, আমার আর বাঁচার ইচ্ছা নেই, মরে যাবো আমি, ঠিক আছে। কারণ 10 জনের একসাথে এতগুলা কথাবার্তা, একজন এতগুলা আদেশ কি সে নিতে পারবে? নিতে পারবে না না, ভাইয়া। নিতে পারবে না। তাই বললো যে একজন কর্মীর আদেশদাতা হবে একজন। তাই কোচিং ঠিক করে দিল, আচ্ছা ম্যানেজার উনি ম্যানেজিং ডিরেক্টর, যে শুধু ম্যানেজিং ডিরেক্টরের কথা শুনবে আর অন্য কারো কথা শুনবে না, ঠিক আছে, বুঝা গেছে? তো এটা হচ্ছে আদেশের ঐক্য। আর নির্দেশনার ঐক্যটা হচ্ছে পূর্বের যে নির্দেশটা দিছেন আর পরবর্তী যে নির্দেশটা দিছেন এটার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে। পূর্বে একটা দিছেন, পরেরটা দিছেন, এটার মধ্যে কোনো লাইন নাই। ধরেন এরকম হইলো যে আমি প্রথমে কর্মীকে আদেশ দিলাম, তুমি গিয়ে তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি গিয়ে কোচিং এর এসি গুলো অন করবা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমার যে তুমি কোচিং এর গেট খুলবা। এটা কি মিল আছে? এটা কিছু হইলো না ভাইয়া, তাহলে ওকে আগে আমার কি আদেশ দিতে হবে? আগে গেট খুলো। মানে গেট খুলতে, আগে তারপর হচ্ছে গেট খুলবে, তারপর হচ্ছে ঢুকে সব ঠিক করতে হবে। তাহলে এই যে নির্দেশ দিলাম, নির্দেশটার মধ্যে কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, বুঝে গেছে? এটা হচ্ছে নির্দেশনার ঐক্য বুঝে। তারপরে 6 নাম্বারটা ভাইয়া? 6 নম্বরটা বলছে সম্পর্কের উন্নয়ন। সেটা প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে সম্পর্ক উন্নয়ন, বেটার। আপনি একজনের সাথে হাসি মুখে কথা বলেন আর একজনের সাথে সারাদিন হচ্ছে রাগী থাকলেন, কার থেকে আপনি বেশি আউটকাম আশা করেন? যার সাথে হাসি খুশি থাকলেন তার থেকে আপনি বেটার আউটকামটা পাবেন। তারপরে 8 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সাথে আপনার ব্যবস্থাপনা অবশ্যই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবে, এগুলা মত গুরুত্ব না। তারপরে আর কিছু থাকলে, না সরি, 8 হচ্ছে কি কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীকরণ। জি ভাইয়া। জি আমি তো ওই ব্যবস্থাপনার গুরুত্ব থেকে সম্পর্ক উন্নয়ন বললাম, আপনারা 6 বলছেন সাধারণের স্বার্থে ব্যক্তি স্বার্থের আনুগত্যশীলতা। ঠিক আছে, সাধারণের স্বার্থে ব্যক্তি স্বার্থের আনুগত্যশীলতা হচ্ছে যে সর্বসাধারণের স্বার্থের জন্য আপনার ব্যক্তি স্বার্থকে আপনি স্যাক্রিফাইস করবেন, বুঝে গেছে? তো ধরেন আমি ম্যাথও ভালো পড়াই, ঠিক আছে, আমি ম্যাথ পড়াই, তো অন্য আরেকটা কোচিং আমি ম্যাথও পড়াইতাম। তো এখন স্কলার্স আমাকে বললো যে আপনি একই সাথে দুইটার মধ্যে এক্সপার্টাইজ অর্জন না করে আপনি শুধুমাত্র ম্যানেজমেন্টে এক্সপার্টাইজ অর্জন করেন, এতে কি হবে? স্টুডেন্ট আপনার কাছ থেকে ভালো আউটকাম পাবে। তখন আমি চাইলে আমি ম্যাথ ক্লাস নিলে, অন্য একটা কোচিং ম্যাথ ক্লাস নিলে আমি আরো বেশি টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু যখন আমার স্টুডেন্টদের কথাটা আসতেছে, আচ্ছা আমার এক্সপার্টাইজ অর্জন করতে হবে একটা পার্টিকুলার সাবজেক্টে, তখন আমি ওই আমার নিজের স্বার্থটা বিসর্জন দিয়ে শুধুমাত্র আমি স্কলার্সে ম্যানেজমেন্ট ক্লাসটা নিচ্ছি। তো এই যে সাধারণ স্বার্থের জন্য আমার ব্যক্তি স্বার্থটাকে আমি বিসর্জন দিচ্ছি, সেটাকে বলতেছে কি সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তি স্বার্থের আনুগত্যশীলতা।
তারপর 8 নম্বর বলতেছে হচ্ছে কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীকরণ হচ্ছে পাওয়ারটাকে কুক্ষিগত রাখা, মানে হচ্ছে একজনের হাতে রাখা। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে একজনের হাতে না রেখে পাওয়ারটাকে একটু ছড়িয়ে দেওয়া, সবাই যেন ফিল করে যে আচ্ছা আমি এই প্রতিষ্ঠানের অংশ। যেমন আমাদের বাংলাদেশের সর্বক্ষমতার অধিকারী কে? আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী। আমাদের দেশে মূলত যেটা চলতেছে হচ্ছে কেন্দ্রীয়করণ, কিন্তু পাকিস্তানে কেন্দ্রীয়করণে চলে না, পাকিস্তান হচ্ছে বিকেন্দ্রীকরণে চলে। আমাদের দেশের মধ্যে বিচার ব্যবস্থা, আমাদের দেশের মধ্যে যেই ডিফেন্স আছে সবকিছু প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। কিন্তু পাকিস্তানে বিচার ব্যবস্থা আলাদা, ওদের গোয়েন্দা সংস্থা আলাদা, তারপরে ওদের ডিফেন্স আলাদা, প্রধানমন্ত্রীত্ব আলাদা। ঠিক আছে, কেউ কারোর উপর হস্তক্ষেপ ফেলতে পারে না ওদের। ধরেন আমাদের দেশে কিছুদিন আগে এস.কে সিনহা ছিল, প্রধান বিচারপতি এস.কে সিনহা ছিল না? জি। তো এস.কে সিনহা সাহেব বলছিল যে বিচার বিভাগকে আলাদা করে দিতে, মানে এস.কে সিনহার সাথে প্রধানমন্ত্রীর একটা ঝামেলা হয়েছে। তো এস.কে সিনহারে সুন্দর মতো প্রধানমন্ত্রী কি করছে, বিদেশ পাঠায় দিছে, আর দেশে ঢুকার জন্য মামলা টামলা দিয়ে দিছে, অবস্থা খারাপ। তো ঝামেলা ঠিক আছে, ওকে। আর পাকিস্তানেও পাকিস্তানে ইমরান খানের আগে যে প্রধানমন্ত্রী ছিলেন, তো ওনার সাথে ঝামেলা হয়েছিল, ওনাদেরও বিচারপতির ঝামেলা হয়েছিল। বিচারপতির সাথে ঝামেলা হয়েছে, বিচারপতি প্রধানমন্ত্রীকে কি নামাই দিছে ক্ষমতা থেকে। পাকিস্তানে একজন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত পূর্ণ মেয়াদে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অন্যের সাথে ঝামেলা হয়েছে, মানে অন্য প্রধানমন্ত্রীর সাথে অন্য ডিফেন্স বা সিআইএ অথবা হচ্ছে বিচারপতি ঝামেলা হয়েছে, প্রধানমন্ত্রিত্ব হারাইছে তারা। বাংলাদেশে কি এটা সম্ভব? বাংলাদেশে কেন সম্ভব না? কারণ হচ্ছে বাংলাদেশে কেন্দ্রীয়করণ, আর ওদের দেশে কি ক্ষমতা বিকেন্দ্রীকরণ। বুঝা গেছে? ক্ষমতা হস্তান্তর, এটাই নাকি ভাই? ক্ষমতা হস্তান্তর তো বিকেন্দ্রীকরণ। ওদের ক্ষমতাটা মানে একজনের কাছে সব ক্ষমতা দেওয়া নাই, মানে অন্যান্য সেক্টর গুলো তো ক্ষমতা দেওয়া আছে, বাংলাদেশে তো একবার একজনের কাছে সব ক্ষমতা, উনি চাইলে সবই সম্ভব। ভালো ছিল ওইটাই তো স্যার ভাইয়া ভালো। তারপর আসেন হচ্ছে ব্যবস্থাপনার পরিবেশে আসছেন। ব্যবস্থাপনার পরিবেশের মধ্যে একটা অভ্যন্তরীণ পরিবেশ আর একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। তো অভ্যন্তরীণ পরিবেশটা কি? অভ্যন্তরীণ পরিবেশ আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী, মানে হিসাব বিজ্ঞানে পড়ছিলাম, হিসাব বিজ্ঞানে হিসাবের। হ্যাঁ, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমরা পড়ছিলাম এরকম যারা বেতন নিবে এবং হচ্ছে কি করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলছি। বেতন নিবে আর সিদ্ধান্ত গ্রহণ করবে, দুইটাই হইতে হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে এরকম না, এই ক্ষেত্রে বেতন নিবে বা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করবে, দুইটার একটা হইলে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। দুইটার একটা কি, ধরেন হচ্ছে শেয়ার হোল্ডার বেতনও নেয়, সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে, মানে মুনাফা নিচে প্লাস সিদ্ধান্ত গ্রহণ করতেছে, সে কি হবে, অভ্যন্তরীণ ব্যবহারকারী। এমডি, কোম্পানির এমডি কোন ব্যবহারকারী হবে বা কোন পরিবেশের অন্তর্গত হবে, অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্ভুক্ত হবে। তারপর কর্মচারী বেতন নেয় কিন্তু সিদ্ধান্ত গ্রহণ অংশগ্রহণ করতেছে না, তারপরে সে এখানে কি হবে, অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত হবে। আর এর বাইরে যা আছে সবকিছু হচ্ছে কি বাহ্যিক পরিবেশের অন্তর্গত, যেমন হচ্ছে আমাদের রাজনীতি, আইন, সমাজ, সংস্কৃতি, প্রকৃতি, কার্য পরিবেশ, এগুলো সবকিছু কি বাহ্যিক পরিবেশের অন্তর্গত। ঠিক আছে, বুঝা গেছে? ভাই আমাদের হিসাব বিজ্ঞানে তো পড়ানো হয়েছিল কর্মকর্তা অভ্যন্তরীণ আর কর্মচারী বাহ্যিক। হ্যাঁ ওইটাই, কিন্তু আমরা এখানে বলতেছি কি, কর্মকর্তা কি নিবে, সিদ্ধান্ত নিচ্ছে প্লাস বেতনে নিচ্ছে। তো সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভাষায় কর্মকর্তা হচ্ছে কি অভ্যন্তরীণ, কিন্তু কর্মী শুধুমাত্র বেতন নিচ্ছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছে না, যার কারণে সে বাহ্যিক পড়ছিল। কিন্তু আমরা ম্যানেজমেন্টে পড়বো হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত যে বেতন নিবে অথবা যে সিদ্ধান্ত নিবে, দুইটার একটা হইলেই সে কি অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। এবার আমরা যাব হচ্ছে হিসাব বিজ্ঞানের যেই আমাদের ধাপটা আছে, পরবর্তী স্লাইডে চলে যাই। ওয়েট, পরবর্তী হিসাব বিজ্ঞানের স্তর। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কর্মচারী কোন স্তরে পড়ে? নিম্ন স্তর। কর্মচারী ব্যবস্থাপনা নিম্ন স্তরে পড়ে, তাই তো? এটা বলছেন আপনারা? যারা যারা বলছেন নিজের গলে নিজে একটা থাপ্পড় মারেন, কষায় থাপ্পড় মারেন। কর্মচারী কি ব্যবস্থাপনার কোন স্তরে পড়ে? না না, ব্যবস্থাপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের একটা বিষয় আছে। কর্মচারী কি ব্যবস্থাপনার মধ্যে পড়ে? কর্মচারী তো ব্যবস্থাপনার অংশ পড়ে না। ভাই কখনো কি এমন দেখছেন যে কোম্পানির যে
ইস, কানটা শেষ করে দিল আমাদের। কখনো কি এমন হয়েছে যে কোম্পানির যে সুইপার যে ওয়াশরুম পরিষ্কার করে, সে ওয়াশরুম পরিষ্কার করে আর চিন্তা করতে থাকে যে আসলে কিভাবে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানো যায়। সো হোয়াট স্ট্র্যাটেজি উই শুড টেক, আমরা পরবর্তী বছর কি কি স্টেপ নিতে পারি, এগুলো কি কোম্পানির সুইপার কখনো চিন্তা করে বসে বসে? না ভাইয়া, কখনোই না। এগুলো কখনো চিন্তা করে না, কিন্তু কোম্পানির ব্যবস্থাপনা ঠিকই এই চিন্তাটা করে। তাই কোম্পানির সুইপার কি ব্যবস্থাপনার স্তরের মধ্যে পড়বে? কখনোই পড়বে না। সে কোম্পানির যে সুইপার, সে ব্যবস্থাপনার স্তরে পড়বে না, সে ব্যবস্থাপনার বাইরে। ব্যবস্থাপনার স্তরে কারা পড়বে? যারা হচ্ছে হেড, প্রথমে হচ্ছে একবারে প্রতিষ্ঠানের মালিক পর্যায়ের যারা একবার সর্বোচ্চ পর্যায়ে কারা আছেন, সর্বোচ্চ পর্যায়ে আছেন হচ্ছে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালনা সচিব। এরা হচ্ছে কিসে পড়বে? এরা হচ্ছে উচ্চ স্তরে পড়বে। এরা মূলত সিদ্ধান্তগুলো গ্রহণ করে, মূল যে কোম্পানির সিদ্ধান্তগুলো এরা গ্রহণ করে। এরা গ্রহণ করে সেটা মধ্যম স্তরে পাঠায়, আর মধ্যম স্তরের কাজ হচ্ছে উচ্চ স্তর আর নিচু স্তরের মধ্যে কি সমন্বয় সাধন করা। তারা সেটা হচ্ছে নিম্ন স্তরে পাঠিয়ে দেয় ফোরম্যান, তত্ত্বাবধায়ক, যারা মূলত কর্মচারীদের সাথে ডিল করে। কি করে? কর্মচারীদের সাথে সরাসরি ডিল করে কারা? এই নিম্ন স্তররা। কিন্তু কর্মচারী আসলে স্তরের মধ্যে পড়বে না। তো আমি যদি আপনাদের এখন বলি, পুলিশের ডিআইজি কোন স্তর? পুলিশের ডিআইজি কোন স্তরে পড়ে? উচ্চ পর্যায় স্তর। উচ্চ স্তর। সেনাপ্রধান উচ্চ পর্যায়। আচ্ছা, তারপরে এসপি বা এএসপি মধ্যম পর্যায়। তারপরে ওসি এসআই মধ্যম পর্যায়। ওসি এসআই হচ্ছে সরাসরি কাদের নিয়ন্ত্রণ করে? সৈন্যদের বা সৈনিকদের নিয়ন্ত্রণ করে। তারা তাহলে তারা কোন স্তরে পড়বে? নিম্ন স্তরে। আর কনস্টেবল বা হচ্ছে যারা সৈনিক আছে তারা বাইরে। ধরেন কোনো একবার দেশের মধ্যে বড় সমস্যা হইলে, কোনো কিছু হইলে সবসময় কালো বন্দুক হাতে কাকে দেখেন? সৈনিকগুলারে দেখেন। হ্যাঁ, সৈনিকগুলারে দেখেন। ঠিক আছে, কখনো দেখবেন যে পুলিশের আইজিপি মাঠে গিয়া বন্দুক নিয়ে দাঁড়ায় আছে না, অথবা এএসপি এসপি বা এসপিরও খুব কম দেখা যায়। থাকে কি ওসি, যারা হচ্ছে কর্মীদেরকে নির্দেশনা দেয়, আর উপর থেকে বসে বসে ডিসিশন নেয় কারা? ডিসিশন নেয় আছে আইজিপি, কি করবে না করবে সেই ডিসিশন গুলো নিচ্ছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন আপনাদেরকে আমি যে দায়িত্বটা দিব সেটা হচ্ছে, এই যে এখানে দেখেন ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে পার্থক্য দেখতেছেন, ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে পার্থক্য, এটা একটু পড়েন। এটা পড়ে আমাকে এখন বুঝাবেন। আপনাদেরকে টাইম দিলাম 5 মিনিট, আপনারা একটু পড়েন বসে বসে। ভাই এই যে এর আগে যে একটা আছে না ভাই, ওই যে ব্যবস্থাপনার আওতা, এটা পড়তে হবে না তাই না ভাই? ব্যবস্থাপনা ওটা পড়বেন, বাসায় দেখে নেবেন, টেনশন নেই। আচ্ছা ভাইয়া শুনেন না। শুনেন, বলেন ভাইয়া, ওই যে সুপারভাইজার আর ওই যে সুইপার একই না? সুইপার হচ্ছে যে ওয়াশরুম পরিষ্কার করে। কি? সুইপার হচ্ছে যে ওয়াশরুম পরিষ্কার করে। সুইপার ওয়াশরুম পরিষ্কার করে? হ্যাঁ। আল্লাহ, সুইপার কোন জগৎ থেকে আসছেন বুঝলাম না। আমি না জানলে কি করব ভাইয়া? শোনেন, অফিসের ওয়াশরুম পরিষ্কার করে না আপনার বাসার? কি ভাইয়া, অফিসের জন্য কি আলাদা সুইপার না রাখা হয়? ওরা কি শুধু অফিসেরটা করে না? হ্যাঁ, এরকম থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আর কি, তারা তো আলাদা থাকে। আচ্ছা ভাইয়া, তাহলে সুপারভাইজার কি করে? সুপারভাইজার হচ্ছে কর্মীদের দেখাশোনা করে, কর্মীদের তত্ত্বাবধান করে। তোমার কি করতে হবে, তোমাকে ওই যে সুইপার কি করবে তোমাদের একটু দেখো, ওদেরকে দেখায় দাও, এইভাবে বা কাজ করে। ক্লাসের ক্যাপ্টেন ভাইয়া। ও আচ্ছা ভাইয়া, শোনেন, দেখেন ওরা আমারে বলতে দেন, আমি আম্মারে জিজ্ঞেস করলে, ভাইয়া শোনেন, আমি আম্মারে জিজ্ঞেস করলে না, আম্মা বলতে চায় না, এই কারণে আপনাকে জিজ্ঞেস করছে। আম্মা বকা দেয় যে কেন বুঝি। ক্লাসের ক্যাপ্টেন যদি সুপারভাইজার হয়, আপনারা সবাই তাহলে সুইপার না? আল্লাহ, উনি তো উদাহরণ দিচ্ছে, ক্লাসের ক্যাপ্টেন হচ্ছে শিক্ষকরা, ম্যানেজার আর হেডমাস্টার হচ্ছে সুপারভাইজার, এটা বলছি। হ্যাঁ, তো ক্যাপ্টেন কাদের নিয়ন্ত্রণ করে? আপনাদের নিয়ন্ত্রণ করে। তাহলে আপনারা কারা? আমজনতা। সুপারভাইজার কি শুধু সুইপারদের কন্ট্রোল করে নাকি? সুইপার, হ্যাঁ। ঠিক আছে, ওকে, আপনারা একটু দেখেন, আমাকে এখন বুঝাতে হবে। পাকনা পাকনা কথা না বলে এই প্রশাসন আর হচ্ছে ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য পড়েন, আমাকে বুঝাবেন। যে মার্ক করে রাখছি, কে কে কথা বলছেন। এই যে সাগর সাহেব, আমাদেরকে আপনি ঝুনঝুনি শব্দ একটু শোনাবেন নাকি বন্ধ করবেন?
পড়ছেন না তোরা পড়ছেন? বুঝাইতে পারবেন? বুঝান তো কি বুঝছেন? 2 মিনিট। বুঝান কি ভাইয়া বুঝছেন? প্রশাসন হইতেছে মানে প্রতিষ্ঠানের প্রশাসন হচ্ছে মানে প্রতিষ্ঠানের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারা, আর ব্যবস্থাপনা হচ্ছে মধ্য পর্যায়ে আর নিম্ন পর্যায়ে। আর ব্যবস্থাপনা প্রশাসনকে অনুকরণ করে, মানে প্রশাসন যেটা বলে ওটা ব্যবস্থাপনা করতে বাধ্য। আচ্ছা, আরিফা আছেন? আরিফা, আরিফা। তারপরে সিলেটের মেয়েটা কই? সিলেটের পৃথিবী, পৃথিবী গোমেজ। জি ভাইয়া। কি বুঝছেন বলেন? ভাই মাত্রই তো বললাম। আপনি বলছেন? হ্যাঁ। আমরা একটু দেখি, আঁকাঝোঁকা করি তারপরে হবে। আমরা ব্যবস্থাপনার যেই স্তরগুলো পড়ছিলাম, উচ্চ, মধ্য আর হচ্ছে নিম্ন, পিরামিডটা পড়ছিলাম, ঠিক আছে? এখানে এই পুরাটাই হচ্ছে কি ব্যবস্থাপনা, পুরাটাই কি ব্যবস্থাপনা। শুধুমাত্র উপরের যেটা আছে সেটাকে আমরা বলতেছি কি প্রশাসন। বুঝা গেছে? বুঝতেছেন যেটা বলছি? এই পুরাটাই ব্যবস্থাপনা, আর ব্যবস্থাপনার একটা অংশ কি। আচ্ছা, এখন যদি আমি বলি প্রশাসন ব্যবস্থাপনার অধীনে, কিন্তু ব্যবস্থাপক প্রশাসকের অধীনে, ঠিক আছে? খাতার মধ্যে লিখেন, লিখেন তারপরে বুঝবেন। প্রশাসন ব্যবস্থাপনার অধীনে প্রশাসন ব্যবস্থাপনার অধীনে আর ব্যবস্থাপক প্রশাসকের অধীনে। আরেকবার একটু বলেন। প্রশাসন ব্যবস্থাপনার অধীনে আর ব্যবস্থাপক প্রশাসকের অধীনে। লিখছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি বুঝছেন? ভাইয়া প্রশাসক ব্যবস্থাপনার অধীনে এটা বুঝছিলেন? প্রশাসক না, প্রশাসন ব্যবস্থাপনার অধীনে। হ্যাঁ, এটা বুঝছিলেন। আমরা কি বলছিলাম? পুরাটা কি, এই যে স্তর পুরাটা কি ব্যবস্থাপনা, আর ব্যবস্থাপনার একটা অংশ উপরেরটা কি প্রশাসন। তাহলে আমরা বলতে পারি না প্রশাসন ব্যবস্থাপনার অধীনে? ও হ্যাঁ। আর উপরের স্তরে কি বলতেছি আমরা? প্রশাসক। আর নিচের গুলা কারা? ব্যবস্থাপক। তাহলে তারা কাদের, তারা কার আন্ডারে? প্রশাসকের আন্ডারে। বুঝছেন? ঢুকছে এবার মাথায়? আচ্ছা, ওকে। তারপরে আমরা যাব হচ্ছে পরিকল্পনাতে যাব। পরিকল্পনা, পরিকল্পনাটা কি? পরিকল্পনা হচ্ছে পূর্ব অনুমান, ঠিক আছে? আগে আমি কি করব, কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করব, সেই জিনিসগুলো আমি ঠিক করলাম, সেটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা একটা হচ্ছে চিন্তনীয় কাজ, এটা হলো ব্যবস্থাপনার ভিত্তি। পরিকল্পনাকে কি বলা হয়? ব্যবস্থাপনার ভিত্তি বলা হয়, ঠিক আছে? এটা একটা প্রাথমিক কার্য প্রক্রিয়া, আর এটা একটা নিরবিচ্ছিন্ন কাজ, ঠিক আছে? পরিকল্পনা একটা নিরবিচ্ছিন্ন কাজ। দেখেন পরিকল্পনার প্রক্রিয়া বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলা দেখেন। আশা করতেছি কোনোটার মধ্যে ঝামেলা হবে না, তাও থাকলে বলেন আমারে। নয় নাম্বারটা ভাইয়া, ব্যাপ্তি। 9 ব্যাপ্তি মানে নম্বরটা বুঝি না। পরিকল্পনার ব্যাপ্তি। পরিকল্পনার ব্যাপ্তি একবারে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিষ্ঠানের উপর স্তর থেকে নিম্ন স্তর সব কিছুর মধ্যে পরিকল্পনা আছে, ঠিক আছে? সব কিছুর মধ্যে পরিকল্পনা আছে। আপনি মানে বাসা থেকে বের হবেন,
বের হওয়ার সময় চিন্তা করলেন যে আজকে পকেটের দিকে, প্রথমে পকেটের দিকে তাকাবেন। আজকে মানে এই বাসা থেকে বের হওয়ার চিন্তা করলেন, আচ্ছা আজকে আমার পকেটে আছে 10 টাকা, আমি অনেক বড় লোক, আমি লেগুনায় করে যাব। আপনার পকেটে 50 টাকা আছে, আমি আরো বেশি বড় লোক, আমি একটা রিক্সা নিয়ে যাব। আপনার পকেটে 200 টাকা আছে, আর আমি আরো বেশি বড় লোক, আমি একটা উবার কল করে তারপরে যাবো। বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ডিসিশন গুলো এভাবে আমরা ঠিক করে ফেলতেছি। তো মানে ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে আমাদের পরিকল্পনা, পারিবারিক থেকে শুরু করে ব্যবসায়িক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে পরিকল্পনা আছে। এমন কোনো জায়গা আছে পরিকল্পনা ছাড়া? পরিকল্পনা ছাড়া কিন্তু মানুষ কোনো কাজই করে না, ঠিক আছে? এবং পরিবারটাও পরিকল্পিত ভাবে হয়। আচ্ছা, তারপরে 11 নম্বরটা 11 নম্বরে বলছে বৈজ্ঞানিক এবং যৌক্তিক পদ্ধতি। বৈজ্ঞানিক আর যৌক্তিক পরিকল্পনা অবশ্যই বৈজ্ঞানিক আর যৌক্তিক হইতে হবে। অযৌক্তিক কোনো কিছু নিয়ে আসলে হয় না, ঠিক আছে? পরিকল্পনা আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার মানে অকাল্পনিক। অকাল্পনিক না, সবই তো কল্পনা। মানে যৌক্তিক বিষয় হইতে হবে, পরিকল্পনাটা অবশ্যই যৌক্তিক হইতে হবে। আপনি প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রোডাক্ট লঞ্চ করার জন্য আপনার মার্কেটিং এর দরকার। তো মার্কেটিং নিয়ে আপনি পরিকল্পনা করবেন, ঠিক আছে? তো প্রোডাক্ট লঞ্চ হবে, আপনি অযৌক্তিক কি চিন্তা করতে পারেন? এখানে প্রোডাক্ট লঞ্চ হবে, এখানে আমি প্রোডাক্ট হচ্ছে বিজ্ঞাপন না দিয়ে একটা কাজ করব, সরাসরি হচ্ছে ভেন্ডরদের কাছে দিয়ে দেবো, ওরা পারলে সেল করবো, না পারলে নাই, আমার কিছু যায় আসে না। এভাবে চিন্তা করবেন? নাকি আপনি চিন্তা করেন বিজ্ঞাপন দিব, মানুষের কাছে ডিমান্ড বাড়বে, তারপর আমার প্রোডাক্ট সেল হবে? কোনভাবে চিন্তা করবেন? মানে বিজ্ঞাপন দেব, হ্যাঁ, ডিমান্ড ক্রিয়েট হবে তারপর, নাকি আপনি সরাসরি ভেন্ডরের কাছে দিয়ে দেবেন, দূর ওরা বেসলে বেসুক, না বেসলে নাই, আমার কি? এরকম না ভাইয়া এরকম না। আচ্ছা, আমরা তার পরবর্তী স্লাইডে যাই। ওয়েট, আচ্ছা দেখেন, পরিকল্পনা শ্রেণী বিভাগে আসেন। পরিকল্পনাকে ভাগ করছে সময় ভিত্তিক, সাংগঠনিক, কাঠামো ভিত্তিক আর হচ্ছে প্রকৃতিগত শ্রেণী বিভাগ। তো সময় ভিত্তিক শ্রেণী বিভাগ কি? সময় ভিত্তিক শ্রেণী বিভাগ হচ্ছে প্রথমে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী শ্রেণী বিভাগ হচ্ছে এক বছরের কম সময়ে যেটা হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। ভাইয়া স্ক্রিন আসে নাই তো। আচ্ছা, এই যে এখন আসছে। জি জি। ওকে, তো প্রথম বলতেছে হচ্ছে স্বল্পমেয়াদী শ্রেণী বিভাগ। তারপর স্বল্পমেয়াদী হচ্ছে কি 1 থেকে 1 বছরের কম, আর মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর, আর দীর্ঘমেয়াদী হচ্ছে কি 1 থেকে 5 থেকে এর অধিক সময়ের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপর আছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা হয়, যেমন হচ্ছে প্রথম হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ক্রয় একটা কাজ, বিক্রয় একটা কাজ, তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করবেন, আলাদা আলাদা ভাবে কি সিদ্ধান্ত। আমার বিক্রয় করবেন, তার ডিসিশন নেবেন যে আমার মার্কেটে ডিমান্ড কেমন আছে, সেটা পরিকল্পনা নেবেন। ক্রয় কখন করবেন? সাপ্লাই যখন করবেন তখন আমার বিক্রয় কেমন আছে সেটার উপর বেস করে আমি ক্রয় করবো। এই যে পরিকল্পনাগুলো গ্রহণ করে আমরা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ভাবে পরিকল্পনা গ্রহণ করা হইতেছে। তারপর আসেন হচ্ছে কার্যভিত্তিকের পরে বলতেছে আঞ্চলিক পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের জন্য ব্যবসাগুলো কিন্তু সেম পরিকল্পনা গ্রহণ করে না, প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করে। যেমন আপনি যদি দোকানে যান, আপনারা তো মেয়েরা ফেয়ার এন্ড লাভলি ইউজ করেন, আপনি যদি দোকানে যান আপনি কোনটা চাইবেন? বাংলাদেশিটা চান নাকি বিদেশিটা চান? ফেয়ার এন্ড লাভলি কোনটা ইন্ডিয়ানটা। চাইবেন? ইন্ডিয়ানটা। ও আচ্ছা, এই কাহিনী না, ইন্ডিয়ানটা চান। আপনি কি সিলেটের সেই লোক? জি জি আচ্ছা, ভাই, আমি সিলেট। ঝুমুর। আচ্ছা ঝুমুর, আপনি তো ইন্ডিয়ানটা, আপনি তো সরাসরি সিলেটে ওই যে বর্ডার ক্রস গুলা নিয়ে নেন না, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাফলং এ গেলে পাওয়া যায়। জাফলং এগুলো পাওয়া যায়, দেখছেন 2 নম্বর তার লাগে সিলেটের ওই ইন্ডিয়ানটা খোঁজে। তো আপনি ইন্ডিয়ানটা কেন চান ঝুমুর, আমাকে বলুন তো, ইন্ডিয়ানটা কেন চান? বাংলাদেশে তো অনেক ভেজাল থাকে না, বিশ্বাস করা যায় না। ভেজাল থাকে, বিশ্বাস করা যায় না। তো ওই ফেয়ার এন্ড লাভলি কোম্পানি তো বাংলাদেশেও সেম, ইন্ডিয়াতেও সেম। তারপরে আমরা ইন্ডিয়ানটা কেন চাচ্ছি? কারণ ইন্ডিয়ার মানুষের জন্য ওরা আলাদা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। ওদের মাথাপিছু আয় বিবেচনা করে ওদের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, আমাদের মাথাপিছু আয় বিবেচনা করে আমাদের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। ওদের মাথাপিছু আয় বেশি, ওদেরকে প্রোডাক্টের কোয়ালিটিও বেশি দিচ্ছে, ওরা প্রোডাক্টের জন্য বেশি খরচ করতে রাজি আছে। আমাদের মাথাপিছু আয় কম, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কম, আমরা মাথাপিছু আয় অনুযায়ী আমরা খরচ করতেও চাই কম। তো সেই জন্য আমরা চাচ্ছি এখন ওই যে দেখেন 2টা অঞ্চলের জন্য 2টা আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করতেছে। তো সেটাই হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা। তো যেমন আরো উদাহরণ দেওয়া যায়, ধরেন কোকা কোলা যখন হচ্ছে বিজনেস করতে গেছে প্রথম, কোকা তো পৃথিবীর সারা প্রত্যেকটা দেশের মধ্যে বিজনেস করতেছে, যখন আপনার মিডল ইস্টে বিজনেস করতে গেছে, তো সেম একটা বিলবোর্ড পৃথিবীর সব দেশে ওরা দিছে, খুব সফলভাবে ওরা চালাচ্ছে। সেম বিলবোর্ডটা ওরা হচ্ছে
ইয়াতেও দিছে, মিডল ইস্টেও দিছে, এরকম অনেকগুলা বিলবোর্ড তৈরি করছে। যেমন হচ্ছে এরকম যে একটা লোক, আমি আঁকতেছি আপনারা দেখেন। তো একটা লোক, সে হচ্ছে ধরেন খুবই ক্লান্ত একটা লোক, সে শুয়ে আছে, খুব ক্লান্ত একটা লোক, সে শুয়ে আছে। তো শুয়ে থাকার পরে এখানে এরকম বিলবোর্ডের মধ্যে এরকম একটা ছবি দেওয়া আর কি, একটা ক্লান্ত লোকের ছবি দেওয়া, পাশে হচ্ছে এখানে একটা কোকা কোলার ছবি দেওয়া। তো ওই কোকা কোলা দেওয়া, আর এখানে হচ্ছে একজন সতেজ লোক, ঠিক আছে, একজন সতেজ লোক। মানে এখানে কি বুঝাইছে, এই যে ক্লান্ত লোকটা কোকা কোলাটা খাইছে, খাওয়ার পরে কি হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, তাই না? এটাই তো বুঝাইছে। তো এটা পৃথিবীর অন্যান্য দেশে সেম বিলবোর্ডটা তারা ইউজ করছে, কিন্তু মিডল ইস্টে যখন এই বিলবোর্ডটা ইউজ করছে তখন মানুষ আর কোকা কোলা খাই না, কোকা ইয়া তো দূর কথা, কোকা কোলা বেচাই হয় না। কেন হয় নাই বলেন তো? ভাইয়া মনে করছে সতেজ লোকটা এই কোকা কোলাটা খাওয়ার পরে ওর ইয়া হয়ে গেছে। কেন মনে করছে এটা? কারণ মিডল ইস্টে ওরা ডান থেকে বামে দেখে। হ্যাঁ, আমরা লিখি হচ্ছে কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে লিখি, আর ওরা লেখে কোন দিকে, ডান দিক থেকে বাম দিকে। এখন যদি আমরা ডান দিক থেকে বাম দিকে ছবিটা দেখি, একজন সুস্থ লোক, সে হচ্ছে কোকা কোলা খেয়ে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আপনি খাবেন এই প্রোডাক্ট? না। তাহলে এই এই হচ্ছে স্ট্র্যাটেজি। তো তারা আমাদের দেশের জন্য যে স্ট্র্যাটেজি নেবে, সেম স্ট্র্যাটেজি তার ওই দেশের জন্য নেবেন। এই অঞ্চল ভিত্তিক কি গুলো ডিফারেন্ট হবে। বুঝা গেছে বিষয়টা? বাকিটা বুঝছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। না, তারপরে আমরা যাব হচ্ছে অঞ্চলের পর হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে বিভাগ আছে, যেমন সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, তারপর সেলস ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এভাবে প্রত্যেকটা এইচআরএম ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, এবং তাদের আলাদা আলাদা পরিকল্পনা তারা কি গ্রহণ করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠান ফুল কোম্পানি হিসেবে তাদের পরিকল্পনা কি, ফুল কোম্পানি হিসেবে। এবার একটা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে কি থাকতে পারে, কার্যভিত্তিক বিভাগীকরণ থাকতে পারে, আঞ্চলিক পরিকল্পনা আলাদা থাকতে পারে, বিভাগীয় পরিকল্পনা আলাদা থাকতে পারে, কিন্তু পুরো একটা প্রতিষ্ঠান হিসেবে তাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা এই জিনিসটা অর্জন করবো, আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা $1 বিলিয়ন মার্কেট থেকে উত্তোলন করবো। এটা হচ্ছে তাদের কি পুরো কোম্পানির মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা বলা হবে। তারপর আসলে হচ্ছে আমাদের প্রকৃতিগত শ্রেণী বিভাগ। দেখেন, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, আর হচ্ছে কি একাত্মক পরিকল্পনা, তাই তো? তো এখানে দেখেন আমাদের প্রথমে যে ইয়াটা আছে সেটা হচ্ছে লক্ষ্য। লক্ষ্যের মধ্যে লিখেন হচ্ছে উবাসিকা। লক্ষ্যের মধ্যে কি লিখবেন? উবাসিকা। উবাসিকা লিখেন, এটা উবাসিকা। উবাসিকাতে হচ্ছে রসায়তে হচ্ছে উদ্দেশ্য, তারপরে বাতে হচ্ছে বাজেট, শীতে হচ্ছে সীমারেখা, আর কাতে কি কার্যমান। ঠিক আছে, লক্ষ্য হচ্ছে এই চারটা। লিখছেন আপনারা? ভাইয়া না, উতে কি? উতে হচ্ছে উদ্দেশ্য। ও আচ্ছা। হ্যাঁ, উর্বাসিকা। সীমারেখা, তারপর হচ্ছে কি কার্যমান। আর এরপরে আসেন হচ্ছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার মধ্যে লেখেন হচ্ছে রীতিনীতির প্রক্রিয়াই হলো, লিখেন রীতিনীতির প্রক্রিয়াই হলো আদর্শ কৌশল। রীতিনীতির প্রক্রিয়াই হলো আদর্শ কৌশল। লিখছেন? রীতিনীতির প্রক্রিয়া হলো কি আদর্শ কৌশল। এখানে রীতির নিচে দাগ দেন, তারপরে নীতির নিচে দাগ দেন, প্রক্রিয়ার নিচে দাগ দেন, আদর্শের নিচে দাগ দেন, আর হচ্ছে কৌশলের নিচে দাগ দেন। স্থায়ী পরিকল্পনা হচ্ছে 5টা: রীতি, নীতি, প্রক্রিয়া, আদর্শ, পদ্ধতি, আর হচ্ছে কৌশল। এই 5টাই হচ্ছে কি
স্থায়ী পরিকল্পনা। দেখছেন সবাই? জি ভাইয়া। মনে থাকবে তো এগুলা? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আছে লাস্টটা একটু আরেকবার বলবেন? রীতিনীতি প্রক্রিয়া হলো আদর্শ কৌশল। রীতি আর নীতির মধ্যে পার্থক্য কি? রীতি মানে মেবি প্রথা টথা বোঝায়, আর নীতি মানে হচ্ছে রুলস। আমি শিওর না। নীতি মানে রুলস না? মনে হয় নীতি মানে রুলস। আপনি বলছেন নীতি মানে রুলস। রীতি মানে কেন হয় নাই ভাইয়া? মানে নিয়ম কানুন। ঠিক আছে, নীতি মানে রুলস, এটা তো হয় না। রীতি না, রীতি তো হচ্ছে প্রথা টথা বুঝাইছি। নীতি না, নীতি আপনি নীতির কথাই বলছি। নীতি মানে রুলস না, তার মানে আপনি আমাকে বাংলাটা ইংলিশ করে দিন। রীতি মানে রুলস। আমি তো এত কিছু বুঝে বলি না ভাইয়া। আচ্ছা, টেনশন নাই। প্রথমে আমরা পড়বো হচ্ছে রীতিতে আসেন। রীতি জিনিসটা হচ্ছে আমাদের কিছু রেওয়াজ আছে। কিছু রেওয়াজ কি? রেওয়াজ যেগুলো আমাদের খাতায় নাই, বইতে নাই, তারপর কিন্তু আমরা এগুলো পালন করি। ঠিক আছে, বড় কাউকে দেখলে আমরা সালাম দেই, ছোট কাউকে দেখলে আমরা স্নেহ করি, বড়দের সামনে উচ্চ গলায় কথা বলি না। ঠিক আছে, এগুলো আমাদের কি রীতি। আর নীতিটা হচ্ছে যেগুলো আমাদের লিখা থাকে, গাইডলাইন। ঠিক আছে, যেগুলো আমাদের লিখা থাকে যে এটা করা যাবে, ওইটা করা যাবে না, প্রতিষ্ঠানে এই কাজের বাইরে করা যাবে, ওই কাজ করা যাবে না, এই জিনিসগুলো যখন লিখা থাকে সেগুলো হচ্ছে কি নীতি। নীতির বাইরে আমি কোনো কাজ করতে পারি না। আর রেওয়াজটা হচ্ছে টোটালি আপনার নিজস্ব ব্যাপার, আর রীতিটা নিজস্ব ব্যাপার। কিছু জিনিস আমরা ফলো করি, হ্যাঁ এগুলা ফলো করতে হয়, এই জন্যই ফলো করি, আর কিছু না। সেগুলো হচ্ছে কি রীতি। তো আসেন তারপরে আমরা যাব হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বেঞ্চ মার্কিং। বেঞ্চ মার্কিং বুঝেন আপনারা? সংজ্ঞা পড়ে আসছিলাম ভাইয়া। বুঝি নাই। কি বলছেন আপনারা, আবার বলেন। কে কি বলছেন? বড় বড় প্রতিষ্ঠানকে অনুসরণ করা। বেঞ্চমার্কিং না, না, বড় বড় প্রতিষ্ঠানকে কেন অংশগ্রহণ ও ইয়া করবে? বাজারে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান কি করবে? এটা একটা কৌশল আর কি, যেটা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ধরেন আমার একটা স্টুডেন্ট ছিল, নাম ছিল হচ্ছে রিয়াজ। খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে, খুবই মেধাবী স্টুডেন্ট। সারা জীবন একবার মাথা ছিল নিচুর দিকে, বইয়ের দিকে ছিল, ঠিক আছে। তো সে অনেক পড়াশোনা করছে এবং ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সাধারণত ওই স্টুডেন্ট গুলো ঢাকা ইউনিভার্সিটিতে বেশি চান্স পায়। এরা ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে দেখে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে কি করে, মাথাটা একটু উপরের দিকে উঠায়, ঠিক আছে। আর ওই ধরেন 80% স্টুডেন্ট হচ্ছে একবার পড়াশোনা করা স্টুডেন্ট, আর বাকি 20% থাকে আর কি, হয়তো থাকতে পারে। তো ধরেন এই 80% স্টুডেন্ট হচ্ছে একবারে পড়াশোনা করা স্টুডেন্ট, একবারে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এরা জীবনে অন্য কিছু দেখে নাই, এরকমই অবস্থা। তো এই ছেলেটা, রিয়াজ ছেলেটাও এরকমই ছিল, সারা জীবন মাথা নিচের দিকে ছিল, কখনো মাথা উপরের দিকে উঠায়নি। ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছে, ওর রেজাল্ট খুব ভালো ছিল, যেহেতু পড়াশোনা করতো ডেইলি, তো ওর রেজাল্ট খুবই ভালো ছিল। তো ওইভাবে ও পড়াশোনা করতেছিল। ও যখন আপনার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হচ্ছে আপনার 3.8, তারপর সেকেন্ড সেমিস্টার হচ্ছে 3.9, এভাবে রেজাল্ট পাইতেছিল। যখন সেকেন্ড ইয়ারে উঠছে, ও একটু মাথাটা উঠানো শুরু করছে, মানে এবার একটু বই থেকে একটু চোখটা উপরের দিকে উঠেছে। উপরের দিকে দেখা যায় আরে পৃথিবী এত সুন্দর, আগে তো সারা জীবন বই দেখছি, এত রূপসী এত রমণী আছে আমার চারপাশে, আমি কখনো খেয়ালই করলাম না। তখনই ছেলেটা হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটার নাম হচ্ছে ঋতু। ঋতু নামের একটা মেয়ে আমাদের স্টুডেন্ট ছিল, ওই মেয়েটার কি প্রেমে পড়ে যায়। এখন তো সে মেয়ের জন্য পাগল, খায় না পড়ে না, সারাদিন মেয়ের জন্য বসে থাকে, ঠিক আছে। আস্তে আস্তে এবার রেজাল্টটা হচ্ছে কি ডিগ্রেড করা শুরু করছে, এবার 3.5 নামছে, পরের সেমিস্টারে হচ্ছে নামবে। তা এখন 6 মাস মেয়ের পিছনে ঘুরছে, মেয়ে ওরা পাত্তা দেয় না, ঠিক আছে। মেয়ে আইসা আমার কাছে বিচার দিল যে ভাইয়া দেখেন, এই ও তো সারাদিন আমার পিছনে পিছনে ঘুরে চেষ্টার মতো, আমি পাত্তা দিই না। মানে ও একটা ফুল নিয়ে আসা বলে ঋতু আমি তোমাকে টুট, এগুলো কোনো কথা? এখন কি আমার পোলাপান এত খ্যাত, আমার পোলাপান কত স্মার্ট ভাবে প্রপোজ করে, ও তো ওর মধ্যে তো কিছু নাই, ওর সাথে আমি কেন প্রেম করবো? তো মাইয়া ওরে পাত্তা দেয় না, ও মাইয়া ওরে ছেড়ে চলে যায়। আর ও তো ছেড়ে যাওয়ার শোকে ওর অবস্থা খুবই খারাপ। এবার রেজাল্ট নেমে গেছে 2.9, ও হচ্ছে ধোয়া টোয়া খাওয়া শুরু করছে, সেই অবস্থা ওর।
পরে ওকে একদিন ডেকে বুঝালাম, দেখ রিয়াজ, তুই যে মানে মেয়ে পাচ্ছিস না বা মেয়ের সাথে প্রেম করতে পারছিস না তাই বলে তার জীবন নষ্ট করে দিতেছিস। আসলে মেয়ে মানুষ কিছু না, মেয়ে মানুষ তোর রেজাল্ট যখন ভালো হবে, ভালো একটা চাকরি করবি, তখন তোর কাছে অনেক ঋতু আসবে। এখন তুই যদি এর পিছনে ঘুরে তোর ওরেও পাইলে না, তোর রেজাল্টটা খারাপ হইলো, তখন তো আর লাভ হইলো না। তো বুঝলো যে ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার পড়াশোনা করি। সে আবার পড়াশোনা শুরু করলো, একবারে 3.7, তারপর 3.8, ঠিক আছে, এইভাবে পাওয়া শুরু করছে। এভাবে শেষ করে সে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে এখন সে। তো এই যে এখন যদি আমি বলি, রিয়াজ ছেলেটা সবচেয়ে খারাপ করছে কোন ইয়ারে? লাস্ট ইয়ারে, 4th ইয়ারে। না, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেমিস্টারে সে সবচেয়ে বেশি খারাপ করছে। সবচেয়ে আচ্ছা। ভালো করছে কোন ইয়ারে বা First কোন semester, সেমিস্টারে? সেকেন্ড first year, সেমিস্টার, first semester। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো এই যে একটা বেঞ্চের মতো আমি আঁকলাম, একে আমি নির্দিষ্ট করে দিলাম এই সময় কোম্পানি সবচেয়ে বেশি ভালো করছে, ওই সময় কোম্পানি বেশি খারাপ করছে। তাহলে আমাদের ওই সময়টা একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, ওই সময়টা একটু বেশি রিস্কি হয়ে যায়। ওই সময়টা আমরা এটা করবো, ওই সময়টা আমরা ওইটা করবো। এই যে আমরা বেঞ্চমার্ক নির্ধারণ করে সব ঠিকঠাক করে আমরা মাঠে নামতেছি, এটাকে আমরা বলতেছি কি? বেঞ্চমার্কিং। বুঝা গেছে? বুঝতে পারতেছেন সবাই? এটা হচ্ছে একটা পরিকল্পনার কৌশল। আমার অতীত ঘেটে আমি ভবিষ্যতে কিভাবে ডিসিশন নিব, কি কৌশলটা নিব, সেটা অতীত ঘেটে বের করবো। অতীত ঘাটলাম, আমার কোম্পানি এই সময় ভালো করছে, ওই সময় খারাপ করছে, আচ্ছা নেক্সট আমাকে ওটা করতে হবে। বুঝা গেছে? বুঝছেন? জি ভাইয়া। ঠিক আছে। কি সবার কি ঘুম পাইতেছে? না আমার ভাই অলস লাগতেছে। ভাইয়া মানে হইলো কি, মানে উইকনেস নিয়ে কাজ করা, তাই না ভাই? উইকনেস মানে হচ্ছে আমার অতীত ঘাটা, মানে এইভাবে বেঞ্চমার্ক যখন আপনি করলেন, আইডেন্টিফাই করলেন আমার কোন সময় মুনাফা হয়েছে, কোন সময় ক্ষতি হয়েছে, কিভাবে কি আমাকে করতে হবে, সামনে এই সময় একটু সতর্ক থাকতে হবে, ওই সময়টা করতে হবে, এই আর কিছু না। জি ভাই। হ্যাঁ, আর ভার্সিটিতে উঠলে একটু মাথাটা নিচের দিকে রাখেন, উপরে উঠলে কিন্তু ধ্বংস, চোখ উপরে উঠলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। জি ভাই। আচ্ছা, আর ঋতুরা কি করবেন? ঋতুরা এভাবে ঘুরাবেন না। ভাইয়া ওইখানে ঋতুর কি হয়েছিল পরে? মানে ঋতু পরে আবার আসছিল? না, ঋতু আর আসবে কেন? গল্পে ঢুকে গেছে। বিসিএস চান্স পেলে আসবে। ঋতুরা কি করে? ঋতুরা ক্যারিয়ার দেখে। ঋতুরা ওই চ্যাংরা পোলাপাইন দেখে। ঋতুরা দেখবে যে যে ছেলেটার এখানে ক্লাসের মধ্যে চুজ করবে যে আচ্ছা ওই ছেলেটা ভালো পড়াশোনা করে, এর মনে হয় ভালো ক্যারিয়ার আছে, এটাকে আগে থেকে টার্গেট করে রাখে 4th ইয়ারের শেষে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, প্রজেকশনে রাখে। ঋতুরা এভাবে চলে। আর যদি কয় যে আচ্ছা এখন 4 বছর তো আমাকে দীর্ঘমেয়াদী সময়, পরিকল্পনা। এখন তো আমাকে 4 বছর সময় কাটাইতে হবে, দেখি কোনটার পকেট গরম। ও আচ্ছা, ওর পকেট গরম না? আরে দোস্ত কি অবস্থা, চল। প্যারা নিস না, চিল না ভাই। যাই হোক, আসেন তারপর হচ্ছে সংগঠনে যাই আমরা। সংগঠনের মধ্যে দেখবেন, সংগঠনে আসেন, সংগঠনের মধ্যে আসেন। সংগঠনে আমরা যেটা দেখবো, সংগঠন কাঠামোতে চলে যাব। সংগঠন কাঠামোকে কয়েক ভাগে ভাগ করছে। দেখেন, আনুষ্ঠানিক সংগঠন, তারপর সরলরৈখিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনের মধ্যে চারটা ভাগ আছে: সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, আর হচ্ছে কমিটি বা পর্ষদ। প্রথমে আমরা আসি হচ্ছে সরলরৈখিক সংগঠনে। সরলরৈখিক সংগঠনটা হচ্ছে এমন একটা সংগঠন যেখানে উপর থেকে নিচে চেইন অফ কমান্ডটা সুন্দরভাবে ধাপে ধাপে কি বিন্যস্ত হবে, সেটাকে আমরা বলতেছি কি সরলরৈখিক সংগঠন। স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন আবার শেয়ার দিচ্ছি। দেখেন, সরলরৈখিক সংগঠন হচ্ছে এরকম একটা সংগঠন। যেমন ধরেন, আমরা যদি একটা কোম্পানির উদাহরণে যাই, কোম্পানির উদাহরণে গেলে প্রথমে কোম্পানি থাকে হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপরে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তারপরে কোম্পানির থাকে হচ্ছে জেনারেল ম্যানেজার, জিএম, তারপরে ম্যানেজার, তারপরে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে হচ্ছে এক্সিকিউটিভ, তারপরে জুনিয়র এক্সিকিউটিভ, এভাবে নিচের দিকে যায়। এই যে সংগঠনের ধারাটা দেখেন, এটা একবারে সরল রেখার মতো উপর থেকে নিচে দায়িত্ব কর্তব্য বন্টিত হয়েছে না? এখানে সবচেয়ে বেশি দায়িত্ব কার? সিইওর, তারপরে কার? সিএফও, তারপরে কার? জেনারেল ম্যানেজার, তারপরে ম্যানেজার, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ। এইভাবে হচ্ছে বন্টিত হয়েছে। এটাকে আমরা কোন ধরনের বলতে পারি? সরলরৈখিক কি সংগঠন। ওকে, তারপর ধরেন আর্মির দিকে তাকান। আর্মিতে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, মেজর, এভাবে নিচের দিকে একবার সিরিয়ালি যায়। সেটাকে আমরা কি বলি? সরলরৈখিক সংগঠন। তো এই যে সরলরৈখিক সংগঠন আসেন, তারপরেরটা আছে সরলরৈখিক ও পদস্থ। এখন এই সিইও বা সিএফও চিন্তা করলে আমার একজন উপদেষ্টার দরকার হয়। সে একজন লয়ারকে তার পাশে নিয়োগ দিছে, ঠিক আছে, সে উপদেষ্টা হিসেবে কাজ করতেছে লয়ার। এখন এই লয়ার কি অন্যের উপর কর্তৃত্ব খাটাইতে পারতেছে? তারপর কর্তৃত্ব খাটায়?
না, কর্তৃত্ব খাটায় না। সে কি কোনো ডিসিশন নিতে পারে? না। কোনো ডিসিশন নিতে পারে না। সে জাস্ট কি করে, সিএফও কে কি দেয়, উপদেশ দেয়, আচ্ছা আপনি এভাবে করতে পারেন, ওইভাবে করতে পারেন। সে হচ্ছে শুকুনি মামা টাইপের, ঠিক আছে। সে বুদ্ধি দিবে যে আপনার কোম্পানি আইনে এটা আছে, এটা নাই, আপনি এটা ভাবে করেন, ওইটা ভাবে করেন, সে বুদ্ধি নিতেছে। তো এই যে সরলরৈখিক সংগঠনের সাথে আরেকজন কর্মী আছে, এটাকে আমরা কি বলবো, সরলরৈখিক আর কি পদস্থ কর্মী সংগঠন। বুঝা গেছে? জি। বাকিরা কই? জি বাকিরা ভাইয়া, আমি আছেন? শুনতেছি। বাকিরা কি ঘুমায় পড়ছেন? না ভাইয়া। না ভাইয়া। আরে ইস, খুব কষ্ট লাগতেছে না? না ভাইয়া, আছি। আর কয়দিন, এরপরে আর আমার আর দেখবেন না, আজকে এই কয়দিনই পান। তারপর আসলে হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন আমরা বলতেছি হচ্ছে কাজের ভিত্তিতে যখন ভাগ করতেছে সেটাকে আমরা বলতেছি কি কার্যভিত্তিক সংগঠন। কাজ কি? কাজ হচ্ছে ক্রয়, কাজ বিক্রয়, কাজ উৎপাদন, কাজ। ভাই আপনি ক্লাস নেবেন না? হ্যাঁ, ক্লাস নিব। আপনার ম্যানেজমেন্ট আজকে কত নম্বর লেকচার? 5 নম্বর। আর মাত্র 3টা ক্লাস আছে ম্যানেজমেন্টের। মাত্র এরপরে 3টা? মাত্র 3টা? ইয়েস, মাত্র 3টা। এরপরে ক্লাস শেষ। ভাইয়া আমাদের সলভ ক্লাস নেবেন না? সলভ ক্লাস একবার শেষে যদি হয় সেটা কোচিং থেকে জানাবে আর কি, টেনশন নেই। আপনি নেবেন না ভাইয়া? সম্ভবত না, আমি নাও নিতে পারি সলভ ক্লাস। আচ্ছা, কার্যভিত্তিক সংগঠন পড়ি। এখনই আপনারা ঘুমায় পড়তেছেন, আমি নিলে আগান আর ঘুমাবেন, ঠিক আছে। আর নিব না আপনাদের ক্লাস। তারপর কার্যভিত্তিক সংগঠন পরে ক্লাস আপনি নিয়েন প্লিজ। জি আমরা ভাইয়া। আলোচনা করব, আড্ডা দিব, টেনশন নাই। আগে ক্লাসটা শেষ করে নেই। কার্যভিত্তিক সংগঠন আসেন। কার্যভিত্তিক সংগঠনে বলতেছে 1880 সালে কার্যভিত্তিক সংগঠনের জনককে এফডব্লিউ টেলর, ঠিক আছে। তো এই কার্যভিত্তিক সংগঠন কাজের ভিত্তিতে যখন ভাগ করে দিছে সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। আর কমিটি হচ্ছে যখন কোনো স্পেশাল কাজের জন্য একটা টিমকে গঠন করে দেওয়া হয়, যে এই স্পেশাল টিমটার কাজ হচ্ছে কি এই সমস্যাটা সমাধান করা। মানে এটা আসলে কমিটি আসলে একবার চিরস্থায়ী না, কমিটি হচ্ছে ক্ষণস্থায়ী একটা জিনিস আর কি। তো ওই ধরেন কমিটির মেম্বার যে কোনো হইতে পারে, একজন কর্মচারী হইতে পারে, কর্মকর্তা হইতে পারে, উপরের চেয়ারপারসন হইতে পারে। সবাই মিলে একটা ডিসিশন নিল যে আচ্ছা ওই সমস্যাটা সমাধান করার জন্য এই কমিটি কাজ করবে। 1 সদস্য বিশিষ্ট কি কমিটি হয়? 1 সদস্য বিশিষ্ট? না না, অবশ্যই হয়, কেন হয় না? 1 সদস্য বিশিষ্ট কমিটি হওয়া সম্ভব। 1 সদস্য? হ্যাঁ, 1 সদস্য বিশিষ্ট কমিটি। ওনাকে ঠিক করে দিলে উনি হচ্ছে সব কাজ করলো কমিটি। সাগররুনি হত্যা মামলার মধ্যে বলছিল না যে 24 ঘন্টার ভিতরে 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছিল, ওই কমিটির কাজ হচ্ছে 24 ঘন্টার ভিতরে খুনিকে বের করে দেওয়া, মনে আছে? কমিটি মানেই তো বুঝায় না ভাইয়া যে অনেকজন থাকবে। না, কমিটির একটা নাম দিল আর কি। এই 1 সদস্য বিশিষ্ট কমিটি হওয়া সম্ভব, খুবই কম, এটা রেয়ার আর কি। তারপর আসেন হচ্ছে আমরা বিভাগীয়করণের উপায়সমূহ। বিভাগীয়করণের জন্য কয়েকটা উপায় আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্যভিত্তিক বিভাগীয়করণ। ওই যে আমরা কাজের ভিত্তিতে ভাগ করছি, ক্রয় বিক্রয় উৎপাদন আলাদা আলাদা কাজ, সেটার ভিত্তিতে ভাগ করলাম। তারপরে দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কি বিভাগ করলাম। যেমন আপনার যদি ইউনিলিভারের কথা ধরেন, ইউনিলিভার অনেকগুলো প্রোডাক্ট আছে। ইউনিলিভারের সাবান আছে, ইউনিলিভারের শ্যাম্পু আছে, ইউনিলিভারের ক্রিম আছে আলাদা। তো প্রত্যেকটা প্রোডাক্ট ভাগ ভাগ করে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করলো, সেটা হচ্ছে কি দ্রব্য ভিত্তিক বিভাগীকরণ। সময় ভিত্তিক বিভাগীকরণটা হচ্ছে আমাদের শিফট সিস্টেম যেটাকে বলি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কল সেন্টার গুলোতে কাজ করে, কেউ একটা শিফটে 5টা থেকে 10টা পর্যন্ত কাজ করলো, আবার 10টা থেকে 5টা পর্যন্ত আরেক শিফট, আবার পরবর্তী 5টা থেকে এভাবে হচ্ছে 3টা বা 4টা শিফটে কাজ করে। সেটা হচ্ছে কি সময় ভিত্তিক বিভাগীকরণ। তারপরে আসেন হচ্ছে সময় ভিত্তিকের পরে স্থান বা অঞ্চল ভিত্তিক বিভাগীকরণ। প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা বিভাগ হইতে পারে। যেমন আমাদের দেশে আমরা যে শাওমির ফোনগুলো ইউজ করি সেগুলো মেড ইন চায়না নাকি মেড ইন ইন্ডিয়া? চায়না। মেড ইন ইন্ডিয়া, বেশিরভাগই হচ্ছে মেড ইন ইন্ডিয়া। আর আবার দেখবেন চায়নাতে যেগুলা ফোন তৈরি করা হয়, কিছু থাকে হচ্ছে গ্লোবাল এডিশন, কিছু থাকে চাইনিজ এডিশন, ঠিক আছে। তো আবার আমরা প্রায় গ্লোবাল এডিশন, চাইনিজ এডিশন গুলা পাঠানো হয় উন্নত রাষ্ট্রগুলোতে। তো এই যে প্রত্যেকটা অঞ্চলের জন্য আলাদা আলাদা ডিসিশন নিল, এই অঞ্চলের মানুষ এটাই ভোগ করবে, অঞ্চলের মানুষ ওটাই ভোগ করবে। সেগুলো কোন ধরনের আঞ্চলিক বিভাগীকরণ, বুঝা গেছে? তারপরে আসে হচ্ছে আমাদের এরপরে স্থান অঞ্চল বললাম আমরা খরিদ্দার বা ক্রেতা ভিত্তিক বিভাগীকরণ। খরিদ্দার বা ক্রেতা ভিত্তিক বিভাগীকরণ হচ্ছে প্রত্যেকটা মানুষের চাহিদা কি সেম? আলাদা, বলেন তো। প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা, যার ফলে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে চায়। যেমন ধরেন এই যে মেয়েরা, আপনারা যারা আছেন, আপনারা
শ্যাম্পু ইউজ করেন, সানসিল্ক শ্যাম্পুর নাম শুনছেন না? সানসিল্ক। জি ভাইয়া। আচ্ছা, ঝুমুর কি সানসিল্কও ওই না না বর্ডার না, থেকে নিয়ে আসেন? জীবনেও না, জীবনেও আমি বর্ডার থেকে সানসিল্ক ইউজ করি না। বর্ডার থেকে নিয়ে আসেন? না ভাইয়া, বর্ডার থেকে তো শুধু এক বক্স চকলেট আনছিলাম 50 টাকায়, আর কিছুই আনি নাই, বিশ্বাস করেন। আচ্ছা, বিশ্বাস করলাম আমরা। যাই হোক, তো ধরেন এই যে মেয়েরা সানসিল্ক ইউজ করে, তো এই সানসিল্ক যখন প্রথম আনছে, প্রথম প্রসেস হচ্ছে চুল পরিষ্কার করবে, ঠিক আছে, চুল পরিষ্কার। এখন কিছু কিছু মেয়ে বলতেছে চুল পরিষ্কার হবে, কিন্তু কথা হচ্ছে কি আমার চুলটা না শ্যাম্পু দিলে ঠিক থাকে, শ্যাম্পু দেওয়ার পরে হঠাৎ করে দেখা যায় কি চুলটা পাখির বাসার মতো হয়ে যায়, কোকড়ালো হয়ে যায়, কেমন কেমন লাগে আর কি, ঠিক আছে, নুডলসের মতো হয়ে যায়। তো সানসিল্ক বলবো ঠিক আছে, টেনশন নাই, তোমাদের জন্য নিয়ে আসছি সানসিল্ক থিক অ্যান্ড লং, ঠিক আছে। এটা দিলে একবারে চুল তোমার স্ট্রেট থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, দিল। এবার কয়েকজনের সমস্যা হয়েছে কি, কয়েকজনের সমস্যা হয়েছে চুল পড়ার সমস্যা। আচ্ছা, সানসিল্ক হেয়ার ফল সলিউশন। আবার এখন কয়েকজন চাইতেছে আমাদের চুলও পড়ে না, ঠিক আছে, আমাদের লম্ব আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ঝামেলা হয়। ঝামেলা কি, আমরা যখন রাস্তা দিয়ে বের হই, মানে আমার একটা ইচ্ছা যে আমি যখন চুলটা নাড়াবো, চুলের মধ্যে একটা জিলিক মারবে, জিলিক মেরে 2-4টা ছেলে পড়ে যাবে, রাস্তার মধ্যে পড়ে যাবে। সানসিল্ক বলবো টেনশন নাই, তোমাদের জন্য সেটাও নিয়ে আসছি, সানসিল্ক কি ব্ল্যাক শাইন, ঠিক আছে। সানসিল্ক ব্ল্যাক শাইন এনে দিল, ব্ল্যাক শাইন দিছে, এবার নাকি চুলের মধ্যে আয়নার মতো চকচক করে, ঘোরান্তি দিলে নাকি 2-4টা ছেলে আশপাশ থেকে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই যে ওনারা প্রত্যেকটা কাস্টমার মানে আলাদা আলাদা ডিমান্ড, কোম্পানিগুলো কি আলাদা আলাদা ভাবে তৈরি করছে। তারপরে ধরেন আপনারা হচ্ছে পন্ডস ইউজ করেন না, পন্ডস ক্রিমটা ইউজ করেন না, তো এই প্রনস যখন আসছিল ওনাদেরকে সাদা বানানোর জন্য প্রনস হোয়াইট ক্রিম। আচ্ছা, ওনারা সাদা হয়ে যাবেন প্রনস হোয়াইট ক্রিম দিলে। এখন কয়েকজনের ডিমান্ড হচ্ছে আমরা সাদা হই, তারপরেও না কেমন আরেকটু বেশি সাদা কি করা যায় না, আরেকটু বেশি কেমন সাদা, যেমন হচ্ছে আমি যখন দিব পন্ডস হোয়াইট ক্রিমটা, মানে রাত্রের বেলা লাইটটা নিভে দেওয়ার পর আমার চেহারা যদি ঝলঝল করতো কেমন হইতো। তো ওনাদের জন্য ঠিক আছে, হ্যাঁ, তো ওনাদের জন্য পন্ডস বললো যে টেনশন নাই, তোমাদের জন্য পন্ডস হোয়াইট ক্রিম বিবি প্লাস, ঠিক আছে, বিবি প্লাস, এটা দিলে এক্সট্রা হোয়াইট, একবারে পুরো সাদার উপরে সাদা, কোনো কথা দিল এটাগুলো। এখন আবার কয়েকজন বলতেছে আমরা সাদা টাদা হইছি, কিন্তু আমাদের মুখের মধ্যে যখন আমরা হাত দেই না, হাত দিলে মনে হয় ছেলেদের দাড়ির মতো খসা খসা লাগে, ঘষ ঘষা মনে হয়, এটাকে কি স্মুথ করা যায় না? হ্যাঁ, ঠিক আছে, পন্স কি নরিশিং ক্রিম দিবেন, একবার মুখ মাখনের মতো স্মুথ হয়ে যাবে। আচ্ছা, করলেন। এবার কয়েকজন বলতেছে ওনাদের বয়স যদি 18-19 হয়ে যায়, 18-19 হওয়ার পরে ওনারা না কেমন বুড়া বুড়া ফিল করে, ওনাদের চেহারার চামড়া ঝুলে যায়, এরকম টাইপের ফিল হয়। হ্যাঁ, তো ওনার এখন পন্ডস বললো তাও টেনশন নাই, তোমাদের জন্য নিয়ে আসছি কি এজ মিরাকল দিবা, সারা জীবন চামড়া টাইট থাকবে, লুজ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে প্রত্যেকটা কাস্টমার আলাদা, কাস্টমারের চাহিদা বুঝতেছে, চাহিদা বুঝে আলাদা আলাদা ভাবে তারা আনতেছে, এটা কোন ধরনের বিভাগীকরণ? কোন ধরনের বিভাগীকরণ? ওই যে স্থান বা অঞ্চল, ক্রেতা বা খরিদ্দার ভিত্তিক না না বিভাগীকরণ। না, কি বলি, উফ, মাথা নষ্ট হয়ে গেছে। ক্রেতা বা খরিদ্দার ভিত্তিক বিভাগীকরণ। এখন মেয়েরা বলবেন যে ভাইয়া শুধু মেয়েদের প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, ছেলেদের নিয়ে কথা বলবেন? ভাইয়া অনেক অভিজ্ঞতা আছে আপনার। এখন কি ছেলেদের নিয়ে কথা স্যার বলবো? এত কিছু জানেন কিভাবে? এখন কি ছেলেদের নিয়ে আমি তো বলবো? বলেন। জানতাম না এত কিছু। জি না ভাই, ভাইয়া, থাক। অবশ্যই বলবেন। আচ্ছা, বলেন ছেলেদের ভাইয়া। নিয়ে বলি। ছেলেদের হচ্ছে গার্নিয়ার ইউজ করে না, গার্নিয়ার ফেস ওয়াশ। তো জি এই ভাইয়া। ছেলেগুলা প্রথমে গার্নিয়ার ফেস ওয়াশ আনছে কি হিসাবে, ফেস ওয়াশ মানে মুখ পরিষ্কার করবে, আর কিছু লাগবে না। এখন কয়েকটা ছেলের ডিমান্ড কি, ডিমান্ড হচ্ছে ওদের চেহারা দিয়ে নাকি এত পরিমাণ তেল বের হয়, ওই তেল দিয়ে ডিম ভাজি মাছ ভাজি সব করা যায় বাসার, ঠিক আছে, এদের দেশে তেল নিয়ন্ত্রণ করতে হবে। গার্নিয়ার বললো ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের জন্য নিয়ে আসছি অয়েল ক্লিয়ার, দিলে তোমাদের মুখ একবার তৈল মুক্ত থাকে, দিলেও এখন নাকি তেল মুক্ত থাকে। আচ্ছা, এখন আবার কয়েকজন বলতেছে এই দেখা যায় কি এরা নাকি সারা জীবন আবর্জনার মধ্যে থাকে, ঠিক আছে, কয়েকটা ছেলে নাকি আবর্জনার মধ্যে থাকে, সারাদিন মুখের মধ্যে, মানে ওই ছেলেদের মুখের মধ্যেই নাকি সব ময়লা আবর্জনা যায়, ধুলা বালি যা বালু কণা যা আছে সব নাকি মুখের মধ্যে নিয়ে যায়। সানসিল্ক বললো ঠিক আছে, সমস্যা না, আলট্রা ফ্রেশ না এখন একটা আছে ওইটা নিয়ে আসছে, বললো যে ওইটা যদি দাও তাহলে একবার চুম্বুকের মধ্যে তোমার মুখের মধ্যে যে ময়লাগুলো ঢুকছে চুম্বুক দিয়ে টেনে সব বের করে ফেলবে। আচ্ছা, এবার সবাই হ্যাপি। তো এই যে দেখেন কোম্পানিগুলো মানুষের আলাদা আলাদা চাহিদা বুঝতেছে, আলাদা ভাবে কি চাহিদাগুলো পূরণ করতেছে, এইটাই হচ্ছে কোন ধরনের বিভাগীকরণ, খরিদ্দার বা কি ক্রেতা ভিত্তিক বিভাগীকরণ। বোঝা গেছে? জি তারপর ভাইয়া। আসেন হচ্ছে আমাদের মিশ্র বিভাগীকরণ। মিশ্র বিভাগীকরণের মধ্যে দুইটা জিনিসের মিশ্রণ ঘটছে, একটা হচ্ছে আমাদের যে কার্যভিত্তিক বিভাগীকরণ, আর একটা হচ্ছে কি দ্রব্য ভিত্তিক বিভাগীকরণের মিশ্রণ ঘটেছে, ঠিক আছে। কি কি ঘটেছে? কার্যভিত্তিক বিভাগীকরণ, আর একটা কি
দ্রব্যভিত্তিক বিভাগীকরণে মিশ্রণ ঘটায়, এটা হচ্ছে কি করছে, বিভাগীকরণ তৈরি করছে। আচ্ছা, আপনাদের পড়া মোটামুটি শেষ। ভাইয়া শোনেন, এগুলো কি সব মুখস্থ করা লাগবে রিটেনের জন্য? মুখস্থ করাটাই বেটার, একটু পড়বেন, ধারণা নিবেন, ধারণা নিয়ে পরীক্ষাতে লিখবেন। ওইটা কই ভাইয়া, ওই যে ক্রেতা ভিত্তিক? ক্রেতাভিত্তিক দেখেন এখানে আছে মাঝখানে, মাঝখানে খরিদ্দার বা 5 ক্রেতাভিত্তিক নাম্বারটা দেখছেন? 5 নাম্বারটা। 5 নাম্বারটা ও দেখছেন? ও ও পাইছি। 6 নাম্বারটা কি গ্যাপ দিছেন? হ্যাঁ, 6 নম্বরটা আমরা পড়ি নাই। প্রক্রিয়া ভিত্তিক এটা সোজা জিনিস, আমরা যখন সুতা তুলা থেকে সুতা কাপড় বোনা, রং করা, এগুলো আর কি সিম্পল জিনিস। প্রক্রিয়া ভিত্তিক ঠিক আছে। জি ভাইয়া। এবার বলেন, আপনাদের কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার আছে। বলেন। ওই তো ভাইয়া, ওই যে ইয়া আছে না, ওই যে মানে মনে করতে পারতেছি না। ও হ্যাঁ, ওই যে লেকচার 2 আছে না ভাইয়া, ওইখানে তো অনেকগুলা ধারা আছে না, ওই যে অংশীদারি ধারা সাল অনেকগুলা, তো ওইগুলো কি সব মুখস্থ করা লাগবে? হ্যাঁ, সবই মুখস্থ করা লাগবে, কিছু ভাইয়া করার অন্য নাই। সাবজেক্টে তো আছে, এরকম হবে মানে আসবে, আমি ওটা জানতে চাইতেছি। হ্যাঁ, অবশ্যই আসবে না কেন, আসে তো। কত নম্বর ধারা ওইটাও আসে? কত নম্বর ধারা বলতে আপনাদের ওই যে ধারা যেগুলো লিখাই দিছিলাম, যে বিলোপ সাধনের ধারা কত, সর্বসম্মতিক্রমে বিলোপ সাধনের ধারা কত, ওগুলো অবশ্যই পড়বে, আসবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। ভাই 7 নাম্বারটা আরেকবার বলবেন, এই যে মিশ্র বিভাগীকরণ। আমার মিশ্র বিভাগীকরণে দুইটা বিভাগীকরণকে একই সাথে করতেছে, কার্যভিত্তিক বিভাগীকরণ আর হচ্ছে কি দ্রব্যভিত্তিক বিভাগীকরণের সংমিশ্রণকে আমরা বলতেছি মিশ্র বিভাগীকরণ। দেখেন ইউনিলিভারে একই সাথে ওদের শ্যাম্পু আছে, সাবান আছে, তারপরে তেল আছে, সবই আছে, কিন্তু একই সাথে ওই প্রোডাক্টগুলোর কি করতে হয়, কাজ কি, ক্রয় সাপ্লায়ার লাগবে, বিক্রয় করতে হবে, মার্কেটিং করতে হবে। তো এখানে একটা প্রোডাক্টের জন্য, ওই 3টা প্রোডাক্টের জন্য একটা লাইনে মার্কেটিং, একটা লাইনে বিজ্ঞাপন, ধরেন এইভাবে আর কি আমরা যদি পোর্ট্রেট করি, পোর্ট্রেট করলে হয়তো এইভাবে আঁকে আর কি, যে প্রোডাক্ট দাঁড়ান, যে প্রোডাক্ট ধরেন এখানে হচ্ছে আপনার থাকে সাবান থাকবে, ঠিক আছে, এটা কি সোপ, তারপরে অয়েল, তারপরে ধরেন শ্যাম্পু, ঠিক আছে, 3টা আলাদা আলাদা প্রোডাক্ট। তারপরে 3টা আলাদা আলাদা প্রোডাক্টের জন্য সেম ভাবে ডিপার্টমেন্ট থাকবে, কি মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবে, সেলস থাকবে, তারপরে সাপ্লায়ার থাকবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টের কর্মীগুলা কি সেম হবে। এই যে দুইটা ইয়াকে মিশ্রণ করলো, সেটাকে আমরা কি বলতেছি, মিক্সড মিক্সড বা হচ্ছে মিশ্র বিভাগীকরণ, ঠিক আছে। বুঝছেন আপনারা? জি ভাইয়া। আর কোনো আলোচনা আছে, আর কোনো কথাবার্তা, আর কোনো বিশেষ জিজ্ঞাসা? ভাইয়া আমার কাছে না রাইটিং এর বইটা না মানে অনেক ছোট লাগতেছে ভাই, সব কোশ্চেন দেওয়া আছে, এটা বললেই হবে না আরো বইও পড়তে হবে? এটা পড়েন, আর যদি আপনার এটাতেই মন না পড়ে তাহলে আপনি বইও পড়তে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনার জন্য যা আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা ব্যবস্থা করে দিয়েছি, টেনশন নেই। তারপরে এবার বলেন আপনাদের অবস্থা কি, কেমন যাচ্ছে দিনকাল, পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে? আচ্ছা ভাইয়া, আমি 2 লাইন পড়া আবার কল্পনায় হারায় যায়, আবার 1 ঘন্টা পরে আবার ওই শুরু ধরে 2 লাইন পড়ি, এখন কি করা যায়? আপনার কি এত কল্পনা, আমাদেরকে সাথে একটু শেয়ার করবেন? কি নিয়ে আপনার ফ্যান্টাসি? কি না ফ্যান্টাসি না ভাইয়া, এটা তো একটা বিপদ। এটা একটা বিপদ ভাই, তো অল্প বয়সে অনেক ভালো বিপদে পড়ে গেছে। কি নিয়ে, মানে পরিবারের অনেক টেনশন? বাচ্চা কয়টা, বউ কয়টা আপনার? নাই ভাইয়া। তাই আপনি কি নিয়ে এত টেনশন, জীবন সমাজ কি নিয়ে এত টেনশন, একটু বলবেন? ভাই ফিউচার, ওরে আল্লাহ, ফিউচার এখন অনেক দূরে। ফিউচার কি এখনো আছে? ফিউচার এখন অনেক দূরে, এখন বাপের খাইতেছে, চাই না আপনি হয়ে যায়। কিন্তু কি ফিউচার নিয়ে টেনশন করেন, একটু বলেন না যে কি হবে, বলেন। এই ধরেন বিজনেস আইডিয়া, তারপরে দুই একটা বিজনেস আইডিয়া যে চিন্তা করছেন, আমাদের একটা দুই একটা বিজনেস আইডিয়া শেয়ার করেন আমাদের সাথে, আমরা একটু শুনি। এই যেমন চিন্তা করে 3-4টা নিয়ে মনে করেন একটা বার্গারের দোকান দিব,
আবার ওই বার্গারের পাশাপাশি আবার হুন্ডা পার্টসের দোকান দিব, তারপরে এভাবে একটা ফার্ম দিব। মনে করেন সব দিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন করব, ইনভেস্ট করব, অনেক টাকা আসবে, কোটিপতি হয়ে যাব গ্রাজুয়েশন কমপ্লিটের মধ্যে। এমন আর কি চিন্তাধারা। ওরে কংগ্রাচুলেশন, আপনি তো হয়ে গেছেন কোটিপতি। এবার পড়তে বসেন, এই চিন্তা তো শেষ, এবার পড়তে বসেন নাকি? ওই চিন্তায় তো থেকে যায়। মানে আপনি তো কোটিপতি হয়ে গেছেন। 1 ঘন্টা চলে যায়। আচ্ছা ঠিক আছে। চিন্তা এখন আপনার প্রথমে প্রায়োরিটি কি থাকবে? আপনি বিজনেস করবেন নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন? আপনার প্রায়োরিটি কি থাকবে সেটা বলেন। প্রায়োরিটি তো ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা আসবে কি নিয়ে? ঢাকা ইউনিভার্সিটি। আমরা একটা স্বপ্ন দেখবো যে আমি এটা নিয়ে হয় ভাই, এটা নিয়ে চোখ হয়। বন্ধ কর, টিকা গেছি ভাই, মনে করেন টিকা গেছি, টিকার পরে মানে ক্লাসের ভিতরে আছি, ঠিক আছে, মানে এটি নিয়ে হয় কিন্তু পড়া হয় না ভাই। আমার তো মনে হয় কি ভাই, আমি জগন্নাথ হলে উঠে গেছি ভাই, এরকম ভাই। জগন্নাথ হলে উঠে গেছেন? আপনার নাম কি? বিষ্ণু বাকালি। আচ্ছা, জগন্নাথ হলে আগেভাগে সিট টিট নিয়ে নিছেন? হ্যাঁ ভাই, এরকমই তো মনে হয়। আচ্ছা যাক, খুবই ভালো। তো ঠিক আছে, কংগ্রাচুলেশন, আপনারও কংগ্রাচুলেশন। স্বপ্ন দেখতে হবে, কিন্তু স্বপ্নের সাথে সাথে মানে ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, ভাইয়া ঘুম ভাঙতে হবে। বলেন ভাইয়া, এই ফুরন মজুরিটা কি? পার্থক্যমূলক পুরো মজুরি আমরা বুঝেছিলাম যে যে কোম্পানির জন্য বেশি ভ্যালু অ্যাড করতেছে তাকে আমরা কি বেশি মজুরি দিব, কম ভ্যালু অ্যাড করতেছে তাকে কি কম মজুরি দিব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায় নেই ভাইয়া।